আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রাকিবুল হক রাব্বি, আজকে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি। আজকের এই গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক সেশনে আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি সত্যি আনন্দিত ও কৃতজ্ঞ। আজ আমরা একসাথে হয়েছি এমন এক বিষয়ের উপর কথা বলতে, যা অনেক শিক্ষার্থীর স্বপ্ন। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ইন ইউরোপ। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমরা ফুল স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়তে যাব। তো ইউরোপের মধ্যে প্রেস্টিজিয়াস ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। এই সেশনের মাধ্যমে আমরা ইউরোপে ফুল ফান্ডের পড়াশোনার সুযোগ, আবেদন প্রক্রিয়া আর বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানবো সরাসরি আমাদের প্রধান অতিথির কাছ থেকে। আজকে সেশনে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। উনি বর্তমানে ডেলফট ইউনিভার্সিটি অফ টেকনোলজি নেদারল্যান্ডসে রিসার্চার হিসেবে কর্মরত আছেন। তাছাড়া তিনি একজন ইরাসমাস মুন্ডাস স্কলার। এর পাশাপাশি ওনার আরেকটা পরিচয় আছে, উনি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইটিএম ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক। স্যার ইউরোপে উচ্চশিক্ষার প্রতি নিজের বাস্তব অভিজ্ঞতা, ইরাসমাস মুন্ডাসের আবেদন প্রক্রিয়া এবং স্কলারশিপ পাওয়ার যাত্রা সম্পর্কে আমাদের সাথে বিস্তারিত শেয়ার করবেন। আমরা সত্যি সৌভাগ্যবান আজ স্যার আমাদের সাথে তার মূল্যবান সময় দিচ্ছেন। আমাদের সেশনটি মূলত দুই ভাগে বিভক্ত। প্রথমে ভাগে প্রধান অতিথি আমাদের মাঝে বক্তব্য রাখবেন, যেখানে তিনি ইরাসমাস এবং ইউরোপীয় সম্পর্কে আলোচনা করবেন। এরপরে থাকবে কিউএ সেশন, যেখানে আপনারা সকলে সরাসরি প্রধান অতিথির কাছে আপনাদের করতে পারবেন। তাই অনুরোধ করব সবাই মনোযোগ দিয়ে সেশনটি অনুসরণ করবেন এবং প্রয়োজনে আপনাদের হ্যান্ড রেইজ করে কোশ্চেনগুলি করবেন। আমাদের ক্লাবের সম্মানিত কনভেনর স্যার, ওনার উচ্চশিক্ষার জন্য বর্তমানে চায়নাতে অবস্থান করছেন। এই কারণে উনি আমাদের সাথে উপস্থিত হতে পারেন নাই। তো আমরা সরাসরি আমাদের কাছে চলে যাব। আমরা আশা করব স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সেশনকে আরো মহিমান্বিত করবে। স্যার, আপনি শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব খুশি তোমরা এই ধরনের একটা ওয়েবিনার অংশগ্রহণ করার জন্য খুবই উৎসাহী এবং দেখতে পাচ্ছি অলরেডি প্রায় 75 জন মতো পার্টিসিপেট করছো। তার মানে তোমরা এই বিষয়টা নিয়ে বেশ খানিকটা উৎসাহী এবং যারা অর্গানাইজ করছো তারা খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করছো। এবং ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি বেশ কিছু জিনিস শেয়ার করব তোমাদের কাছে। আশা করছি তোমাদের পরবর্তীতে তোমরা যারা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ইউরোপে আসতে চাও তাদের জন্য হেল্প হবে। ওকে, সো তোমরা আমার কথা ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছ? এবং আমি হয়তো মাঝে মধ্যে করতে পারি, সেক্ষেত্রে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এই সেমিনারকে আরো ভালো করবে। সো তোমরা পার্টিসিপেট করতে পারো অ্যাক্টিভলি। এছাড়াও তোমাদের যাদের খুব বেশি একটা প্রবলেম নাই, তোমরা তোমাদের স্ক্রিন তোমাদের ক্যামেরা অন করে রাখতে পারো। সেক্ষেত্রে আমি দেখতে পারবো আমার সাথে কার সাথে যুক্ত আছো। সো আমার কথা কি শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ না? স্ক্রিন একটু জানাও। ওকে। আচ্ছা, ফার্স্ট আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো মূলত ইরাসমাস মুন্ডাস নিয়ে, যেহেতু আমি ধরে নিচ্ছি এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ছিলেন আমাদের ডেফিনেটলি, এবং বেশ কিছু স্টুডেন্ট আমাদের ডেফিনেটলি বাইরেও আছে। সো আমরা গ্রাজুয়েট পর্যায়ে আছি, এবং যেটা আমি ধরে নিচ্ছি যে আমরা হয়তো মাস্টার্সের জন্য সবথেকে বেশি অ্যাপ্লাই করব। এছাড়াও আমি পিএইচডি কালচার নিয়ে তোমাদেরকে খুব শর্টে জানাবো। খুব বেশি পিএইচডি নিয়ে খুব বেশি একটা কথা বলবো না, কারণ যারা গ্রাজুয়েট করতেছে তাদের জন্য মাস্টার্স বেশি ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট অফ অল আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। তোমরা হয়তো অনেকেই চিনো না। আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমি নেদারল্যান্ডে আছি। আমি আমার পিএইচডি রিসার্চ করতেছি ডেলফটে, যেখানে আমি ন্যানো মেডিসিন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছি। আমার প্রজেক্ট হচ্ছে ন্যাফর টাইপ, যেখানে আমি আমাদের টিউটোরিয়াল সহ আরো 11টা ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি আছে
আমরা একসাথে কাজ করতেছি। তোমরা হয়তো আমাকে নাম জানবা সৃজনিকা সৃজনিকার সাথে আমাদের কাজ। এছাড়াও কেউ আইনবিজ্ঞান এবং চার মাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আমরা একসাথে কাজ করতেছি। এর আগে পিএইচডি শুরু করার আগে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছি এবং আই হোপ ম্যাক্সিমাম স্টুডেন্টস কি এখানে বেশি উৎসাহিত হচ্ছে ইরাসমাস মুন্ডাস নিয়ে। তো ইরাসমাস মুন্ডাসের আমার জার্নি কেমন ছিল সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। তো ইরাসমাস মুন্ডাস আমি অ্যাপ্লাই করি হচ্ছে 2022 সালের লাস্টের দিকে। তুমি যদি পরবর্তী সেশন করতে চাও তাহলে তোমার প্রায় 1 বছর আগে থেকে প্রিপারেশন করতে হবে, অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। তো আমি হচ্ছে 2022 সালের ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু করি এবং পরবর্তী বছরের মানে 2023 সালের মার্চের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন ছিল, ওই সময়টা অ্যাপ্লিকেশন করে এবং আমি ইডিস প্রোগ্রামে এনরোল করি। ইডিস হচ্ছে ইঞ্জিনিয়ারিং অফ ডেটা ইন্টেন্সিভ ইন্টেলিজেন্স সফটওয়্যার সিস্টেম। সো এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কম্বিনেশন পড়াশোনা হয়। তো আমার কম্পিউটার ছিল 4টা ইউনিভার্সিটি। 4টা ইউনিভার্সিটির মধ্যে আমি 2টা ইউনিভার্সিটিতে পড়ছি। মানে আমাদের শর্ত হচ্ছে মিনিমাম আমাকে 2টা ইউনিভার্সিটিতে পড়া লাগবে। সো আমার ইউনিভার্সিটি ছিল অবৈতনিক ইউনিভার্সিটি ফিনল্যান্ড এবং অবৈতনিক ইউনিভার্সিটি সুইডেন। 2টা ইউনিভার্সিটিতে পড়ার পরে আমি হচ্ছে 2টা ডিগ্রি পাইছি, যেটাকে ডাবল ডিগ্রি প্রোগ্রাম বলা হয়। হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্সের উপরে। এছাড়াও আমার হাতে আরো সুযোগ ছিল 2টা ইউনিভার্সিটিতে যাওয়ার, বাট এখানে মিনিমাম 2টা ইউনিভার্সিটিতে যাইতে হয় আউট অফ 4টা ইউনিভার্সিটির মধ্যে। 4টা ইউনিভার্সিটির স্পেশালাইজেশন আলাদা থাকে। সো স্টুডেন্টসের প্রিফারেন্সের উপরে এবং পারফরম্যান্সের উপরে এটা সিলেক্ট করা হয় যে কোনো 2টা ইউনিভার্সিটি। সো শুধুমাত্র কি আসলে মাস্টার্স ডিগ্রি মানে কি পড়াশোনা 2টা ইউনিভার্সিটিতে সেটা তা না। ইউরোপিয়ান কালচার অনুসারে এবং ইরাসমাস মুন্ডাসের বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে। তার মধ্যে একটা রিকোয়ারমেন্টস হচ্ছে তোমাকে রিসার্চ ইন্টার্নশিপ করতে হবে কোন একটা ইন্ডাস্ট্রির সাথে অথবা কোন একটা রিসার্চ ল্যাবের সাথে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি এরিকসন সুইডেনে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেখানে আমি প্রায় 8 মাস হচ্ছে রিসার্চ ইন্টার্নশিপ করছি। এছাড়াও দেখতে পাচ্ছ যে আমি মাস্টার্স থিসিস করেছি হচ্ছে ভলভোর সাথে। এটা সুইডেনের ভলভোর সাথে আমার হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস নিয়ে কাজ ছিল। ওদের একটা প্রবলেম সলিউশন বের করার জন্য। সো মোটামুটি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে তোমরা দেখছো যে 2 বছরের মাস্টার্সে আমি ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ ছিলাম প্রায় হচ্ছে 14 মাস। সো 1 বছরের অধিক সময় আমি ইন্ডাস্ট্রির সাথে কাজ করার সুযোগ পাইছি। সো এটা হচ্ছে ইরাসমাস মুন্ডাসের একটা অন্যতম সৌন্দর্য বলা যায় যে যেখানে তুমি মাল্টিপল ইউনিভার্সিটিতে যাচ্ছ, মাল্টিপল ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করতেছো। সো তুমি বুঝতে পারো, তুমি যখন নিজেও স্টুডেন্ট তখনই তুমি বুঝতে পারবে যে আসলে ইন্ডাস্ট্রিগুলোতে কি ধরনের কাজ হচ্ছে বা কোন ধরনের অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে, তোমার কি শেখা উচিত। সো এই জিনিসগুলো তুমি স্টুডেন্ট অবস্থায় বোঝার একটা সুযোগ পাও। এছাড়াও তুমি লিংক করার বা কানেকশন করার একটা ভালো একটা সুযোগ পাও স্টুডেন্ট হিসেবে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয় সেটা প্রত্যেকটা প্রোগ্রামে হয়ে থাকে, সেটা হচ্ছে উইন্টার স্কুল বলে আর কি। মাস্টার পয়েন্টটা দিছি যে উইন্টার স্কুল হয়। সো আমাদের ক্ষেত্রে 2টা দেশে আমরা উইন্টার স্কুলে গেছিলাম, সুইডেনে এবং হচ্ছে ইটালিতে। যেখানে উইন্টার স্কুলে মূলত বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এক্সপার্ট ডাকা হয়, একাডেমিক এক্সপার্ট ডাকা হয় ওই দেশের। ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের সেশন নিবে, ওনাদের ল্যাবে কি ধরনের কাজ হচ্ছে তুমি রিসার্চ সম্পর্কে জানতে পারবা। প্লাস হচ্ছে ওখানে বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের নিয়ে আসে। সো ইন্ডাস্ট্রিতে কোন ধরনের কাজ হচ্ছে সেই এক্সপার্টদের কাছ থেকে জানতে পারবা। এবং তোমার যদি মনে হয় যে না এই ইউনিভার্সিটিতে আমি ফিউচারে কাজ করতে চাই বা এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে চাই, তাদের সাথে তুমি কমিউনিকেট করতে পারো। সো এখানে আসলে কমিউনিকেশনের একটা ভালো একটা রিসোর্স প্রত্যেকটা প্রোগ্রামে আমার বিশ্বাস দিয়ে থাকে, যেটা আমরা পেয়েছিলাম। ওকে, সো এটা হচ্ছে খুবই শর্টে আমার জার্নিটা বললাম, খুব শর্টে এবং যেগুলো পয়েন্ট সেগুলো বললাম। এছাড়াও যেহেতু মাল্টিপল কান্ট্রিতে যাচ্ছ, দেশগুলো এবং কালচার সম্পর্কে তোমার একটা ব্রড আইডিয়া হওয়ার পসিবিলিটি থাকে।
এরপরে আসলো যে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপটা কি, এটার কোর জিনিসটা কি সেটা সম্পর্কে তোমাদেরকে বলি, যেটা তোমাদের আরো উৎসাহিত করবে তোমরা যারা ইন ফিউচারে এটা নিয়ে পড়াশোনা করার জন্য আসতে চাই চাওয়ার তাদের জন্য। সো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ মূলত একটা জয়েন্ট প্রোগ্রাম যেখানে মাল্টিপল দেশের অবশ্যই ইউরোপিয়ান মোস্ট অফ দ্য টাইমস ইউরোপিয়ান, মাঝে মধ্যে ইউরোপের বাইরে ইউনিভার্সিটি কান্ট্রি থাকতে পারে, মোস্ট অফ দ্য টাইম ইউরোপিয়ান কান্ট্রিজ। এবং এইগুলার ইউনিভার্সিটিগুলা তারা একসাথে তোমাকে মাস্টার্স প্রোগ্রামে হচ্ছে এনরোল করার সুযোগ দেবে এবং মিনিমাম তোমাকে দুইটা ইউনিভার্সিটি এবং দুইটা দেশে পড়াশোনা করতে হবে। বিভিন্ন প্রোগ্রামের তাদের অর্গানাইজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এমন হতে পারে যে তুমি চারটা দেশে পড়তেছো, হতে পারে যে তুমি আরেকটা দেশে ইন্টার্নশিপ করছো। এখানে অনেকগুলো দেশ হতে পারে, বাট বেয়ার মিনিমাম তোমাকে দুইটা দেশে এবং দুইটা ইউনিভার্সিটি হবে। কনসোর্টিয়ামে তিনটা বা ছয়টা ইউনিভার্সিটি থাকতে পারে। আচ্ছা, তো এইটার হচ্ছে টাকা পয়সা কোথা থেকে ম্যানেজ হয়? এইটার যে ফান্ডটা আসে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এই ফান্ডটা প্রোভাইড করে থাকে কনসোর্টিয়াম ইউনিভার্সিটি গুলাকে। এবং তোমার এই প্রোগ্রামে এনরোল করার পরে এবং সাকসেসফুলি পাস করার পরে তুমি আইদার জয়েন্ট ডিগ্রি পাবে অথবা ডাবল ডিগ্রি পাবে অথবা মাল্টিপল ডিগ্রিও পাইতে পারো। সো এটা হচ্ছে প্রোগ্রাম ওয়াইজ ভ্যারি করে। এছাড়াও কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় বা এখানে আসলে ফুল ফান্ড বলতে কেমন বোঝাচ্ছে? সো অ্যামাউন্টটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা রাফ একটা অ্যামাউন্ট, তোমরা একদম এক্স্যাক্টলি এটা নাও ধরতে পারো, একটু কম বেশি হতে পারে, বাট মোর অর লেস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে দুইটা হিসাব তোমরা হয়তো দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ওল্ড সিস্টেম হচ্ছে যে প্রোগ্রামগুলো তোমার ফান্ড 2022-23 এর আগে পেয়েছে, তাদের এক রকমের হচ্ছে স্কলারশিপ দেওয়ার পদ্ধতি ছিল। এরপরে নতুন যে ফান্ড আসছে সেগুলো পদ্ধতি একটু ভিন্ন। তো ওল্ড যেটা ছিল সেই হিসাবে আমরা আসলে স্কলারশিপটা পেয়েছিলাম, সেটা ফার্স্ট বাম্পাসে। এবং যেটা নিউ সিস্টেম আসতেছে সেটা হচ্ছে ডান 22 সালের পর থেকে যে প্রোগ্রামগুলো শুরু হয়েছে বা রিনিউ হয়েছে সেগুলো হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছ। তো যদি ওভারঅল একটা সামারি তাহলে তুমি প্রতি মাসে যে স্কলারশিপটা পাবে তোমার হাতে সেটা হচ্ছে 24 প্রতি মাসে হচ্ছে 1000 করে। সো তুমি আপ টু 24 মাস পর্যন্ত পেতে পারো। এমন হতে পারে তোমার মাস্টার্স 1 মাস আগে বা 2 মাস আগে বা 3 মাস আগে শেষ করে ফেলছো কোনো কারণে। তো সেক্ষেত্রে তুমি 23 মাস বা 22 মাসই পাবা, বাট এটা হচ্ছে আপ টু 24 মাস। আগে সিস্টেমে ছিল হচ্ছে তুমি 1000 ইউরো করে প্রতি মাসে পাবা তোমার হাতে, যেটা কোনো ট্যাক্স পে করা লাগবে না। সো এটা হচ্ছে ট্যাক্সেবল না। সো তুমি তোমার ইন হ্যান্ডে হচ্ছে 1000 ইউরো করে পাবা এবং তোমার প্রতি মাসে তোমার হচ্ছে টিউশন ফি যেটা হচ্ছে 18,000 ইউরো পর্যন্ত হচ্ছে কভার করে থাকে। তোমার কাছে কোনো হতে পারে। স্যার কথা শোনা যাচ্ছে না, ঠিক কেটে আসতেছে। হ্যাঁ, আমিও দেখলাম যে একটু সমস্যা হচ্ছে, বাট আমার সাইডে সমস্যা হওয়ার কথা না। এখন কি ঠিক আছে ইন্টারনেট? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কিছু করি নাই, জাস্ট টাইমটা দেখি। তো যেটা বলছিলাম যে আগের যে সিস্টেম ছিল, আগের সিস্টেমে তোমরা হচ্ছে প্রতি মাসে 1000 ইউরো করে তোমাদের অ্যাকাউন্টে পাবে। এছাড়াও তোমার টিউশন ফি ফুল কভারেজ দিবে এবং তোমার ট্রাভেল অ্যালাউন্সের জন্য প্রতি বছরে সাধারণত 3000 করে দেয়। এটা হচ্ছে 6000 ইউরো, টোটাল 6000 ইউরো দিবে। মানে তুমি বাংলাদেশ থেকে একটা দেশে যাবা, সেই যাওয়ার জন্য, তারপর সেকেন্ড ইয়ারে হয়তো দেশে যাবা, এই যাতায়াতের জন্য তোমাকে হচ্ছে 6000 ইউরো দিবে। আর ইনস্টলেশন ফি হচ্ছে এটা ওয়ান টাইম ছিল। এটার অর্থ হচ্ছে যে তুমি যে দেশে গেলা, তোমার দেশের জিনিস হয়তো কেনা লাগবে। সো তোমার যে সেটেলমেন্টের যে টাকাটা সেটা মারফত হচ্ছে ওরা 1000 ইউরো দিবে। সো ইন টোটাল যদি আমি বলি 2 বছরে আগের সিস্টেমে হচ্ছে 49,000 ইউরো মতো হচ্ছে তোমার ফান্ড দিত। এখন নতুন যে সিস্টেম সেখানে আরেকটু আপডেট হচ্ছে, যেটা একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ।
নতুন যে সিস্টেম, সেই নতুন সিস্টেম অনুসারে তুমি প্রতি মাসে 1400 ইউরো করে পাবা, যেটা তুমি আগে ছিল কত 1000 ইউরো, সো এখন নতুন হিসাবে হচ্ছে 1400 ইউরো। সো তুমি হ্যান্ড ক্যাশ প্রতি মাসে 1400 ইউরো করে, হ্যান্ড ক্যাশ না, তোমার অ্যাকাউন্ট যাবে আসলে 1400 ইউরো করে যাবে। এবং তোমার ডিফল্ট ফি কভারেজ আগের মতোই রাখা হয়েছে। বাট আগে যেটা ছিল যে তুমি প্রতি মাসে একটু কম অ্যালাউন্স পাইলেও তুমি ট্রাভেল ফি পাইতে আলাদাভাবে বা অ্যাডিশনালি, এবং ইনস্টলেশন ফি পাইতে সেটা আর এখন ভাবে দেওয়া হবে না। বাট স্টিল বর্তমানে আসলে টাকা যদি ওভারঅল হিসাব করা হয় সেটা বাড়ছে। তুমি এখন আগের থেকে একটু বেশি পাবা। এখন আমরা যদি ইন টোটাল 2 বছরের হিসাব করি তাহলে আমরা দেখতে পাই যে 51,600 রাফলি এটা হচ্ছে নতুন সিস্টেমে হচ্ছে একজন স্টুডেন্টের প্রতি 2 বছরে ইরাসমাস স্কলারশিপ কভার করে। তো মানে হচ্ছে তুমি বাংলাদেশি টাকায় প্রায় 73 লাখ টাকার মতো তুমি হচ্ছে স্কলারশিপ পাবা, বা তোমার পিছনে ব্যয় করবে অ্যাটলিস্ট ইউরোপিয়ান ইউনিয়ন। ওকে, নেক্সট ইএমজিএম এলিজিবিলিটি। এখন কথা হচ্ছে যে স্কলারশিপ পাইতে গেলে মিনিমাম কি লাগে সেটা জরুরি। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি 180 সিটিএস ইকুইভ্যালেন্ট 180 সিটিএস বলতে বোঝায় 3 বছরের ডিগ্রি। সো আমাদের যারা বাংলাদেশে পড়াশোনা করছি, আই হোপ যে আমরা সবাই 4 বছরের ডিগ্রি করছি। 4 বছরের ডিগ্রি মানে আমরা আরো বেশি পড়াশোনা করছি, তার মানে আমরা অলমোস্ট সবাই এলিজিবল। এরপরে লাগে হচ্ছে 11 একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তোমার ব্যাচেলর ডিগ্রি শুধু থাকলে হবে না, তুমি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছো তোমার ডিগ্রিটা হইতে হবে সেই প্রোগ্রাম রিলেভেন্ট, ঠিক আছে? একদম অন্য কিছু না, বা ভিন্ন কিছুতে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এলিজিবিলিটির একটা অন্যতম ক্রাইটেরিয়া, ইনফ্যাক্ট মার্কিং ক্রাইটেরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার প্রিভিয়াস ডিগ্রিটা হইতে হবে। তুমি যেই ডিগ্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ বা যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছ তাদের মোটিভেশনের সাথে মিলতে হবে, তাদের যেই ফিল্ড রিলেশন। জাস্ট একটা এভারেজ দিয়ে রাখছি যে একটা সেফ জোন হচ্ছে তোমার 6.5 পাইতে হবে আইএলটিএস, এবং কোনো ব্যান্ডে 6 এর নিচে থাকা যাবে না। এটা একটা সেফ জোন ধরা হয়। তুমি যাকে জিজ্ঞেস করবে সেই বলবে যে অ্যাটলিস্ট 6.5 তুমি আইএলটিএস পাও, তারপরে অ্যাপ্লাই করো। আর যদি তুমি টোফেলের কথা চিন্তা করো তাহলে এটা বেটার হচ্ছে 93 মতো যদি পাওয়া যায় তাহলে বেটার। বাট এক্সাক্ট আসলে কত পাইতে হবে এইটা তুমি পাবা প্রত্যেকটা প্রোগ্রামের নিজস্ব ওয়েবসাইটে। সো এটা কেয়ারফুলি মনে রাখবা যে এটা মানে আমি 6.5 বলতেছি মানে সব প্রোগ্রামে 6.5 তা না, কিছু প্রোগ্রামে আসে এর থেকে কম, কিছু প্রোগ্রামে থাকতে পারে বেশি। তো আমরা সেটাও দেখবো যে আসলে কোন জায়গা থেকে আমরা ওয়েবসাইটে এক্সাক্ট ইনফরমেশন পাইতে পারি, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, এখন ন্যাশনালিটি কি হইতে হবে? আমরা যারা বাংলাদেশে আছি আমরা সবাই এলিজিবল, সো এটা নিয়ে এত বেশি চিন্তার কিছু নাই। আমরা সবাই আসলে পার্টনার কান্ট্রিজ এর অন্তর্ভুক্ত বাংলাদেশ। সো বাংলাদেশে আমরা যারা ন্যাশনাল আছি আমরা সবাই এলিজিবল, সো আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমার অ্যাপ্লিকেশনটা হইতে হবে ফুলফিল। সো অ্যাপ্লিকেশনে অনেকগুলা জিনিস লাগে, তার মধ্যে খুব কমন যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে তোমার ডিগ্রি সার্টিফিকেট লাগে, ট্রান্সক্রিপ্ট লাগে, সিভি লাগে, মোটিভেশন লেটার লাগে, এবং হচ্ছে রিকমেন্ডেশনস লাগে। আরো কিছু কম বেশি ডকুমেন্টস তোমার লাগতে পারে। এটা প্রোগ্রাম ওয়াইজ হাইলি ভেরি করে। যেমন অনেকে আছে তোমার মোটিভেশন লেটার চাই, আবার অনেকে আছে মোটিভেশন ভিডিও চাই। সো এটা ডিপেন্ড করবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাকে অনেকেই পার্সোনালিও আমাকে অনেক সময় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে ভাই আমি হচ্ছে ফাইনাল ইয়ারে আছি, আমার এখন অ্যাপ্লাই করা উচিত কিনা। ফাইনাল ইয়ারে যারা আছে তারা এলিজিবল, তারা অ্যাপ্লাই করতে পারে, সমস্যা নেই। তবে মাস্টার্সটা শেষ হইতে হবে হচ্ছে, সরি, তোমার ব্যাচেলর শেষ হইতে হবে মাস্টার্স ডিগ্রি স্টার্ট করার আগে। সো সেপ্টেম্বরের আগে তোমার হাতে তোমার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট থাকতে হবে। বাট এটা এগেইন প্রোগ্রাম ওয়াইজ ভ্যারি করতে পারে। সো তোমার বেটার হচ্ছে যে তুমি অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নিবা, বা হচ্ছে প্রোগ্রাম কোঅর্ডিনেটর থাকলে তাদেরকে মেইল করে শিওর হয়ে নিবা। আচ্ছা, আরেকটা জিনিস, আসলে আমরা অ্যাপ্লাই করব কিভাবে? যারা অলরেডি ঘাটাঘাটি করছো তারা হয়তোবা টুকটাক জানো। আমি যখন শুরু করছিলাম আমি তোমাদেরকে আমার যে ওয়েটা ছিল সেই ওয়ে অনুসারে তোমাদেরকে একটা বেসিক একটা গাইডলাইন দিয়ে দিতে পারি। বাট তোমাদেরকে অবশ্যই সেলফ পেস্ট হইতে হবে, এমন না যে আমি যা দেখাই দিলাম তার কম বেশিও হইতে পারে। তো ফার্স্ট থিং ফার্স্ট, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে প্রোগ্রাম খুঁজে বের করতে হবে। প্রায় 150টা বা 150টার বেশি হয়তো বা প্রোগ্রাম আছে।
সো এই প্রোগ্রামগুলোর মধ্যে থেকে তোমার যেই পছন্দের সাবজেক্ট আছে, তুমি হয়তো বা এগ্রিকালচারে পড়ছো, সো তুমি দেখবা এগ্রিকালচার রিলেটেড কোন ধরনের মাস্টার্স আছে। তুমি হয়তোবা কম্পিউটার সায়েন্সে পড়তেছো, সো তুমি কম্পিউটার সায়েন্স বা আইটি বা এআই নিয়ে কোন ধরনের সাবজেক্ট আছে সেগুলো তোমাকে পিক করতে হবে। সো এই সাবজেক্ট গুলো কোথায় পাবা, একসাথে কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে। এই লিংকে তোমাদেরকে ঢুকতে হবে। আমি তোমাদেরকে একবার দেখাই দিব। ঢোকার পরে তুমি যেটা করবা যে তুমি হচ্ছে ওই ওয়েবসাইট গুলাতে ঢুকবা, প্রত্যেকটার ওয়েবসাইটে ঢুকবা যেগুলো তোমার পছন্দ। ওয়েবসাইটে ঢোকার পরে তুমি এক্সাক্ট এলিজিবল ক্রাইটেরিয়া পেয়ে যাবে, মানে ওরা বলেই দিবে যে আমরা আসলে তাদেরকেই নিব যাদের বেয়ার মিনিমাম এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে, তাদেরকে আমরা নিব। এবং ওখানে অ্যাপ্লাই করার জন্য তোমার কি কি ডকুমেন্টস লাগবে সেটা তুমি পেয়ে যাবে ওখানে। এবং কোন লিংকে যে সাবমিট করতে হবে সেটাও পাবা, এবং প্রোগ্রাম স্পেসিফিক ডেডলাইনও পাবা। তারপরেও আমি একটা ওভারঅল তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলে দিচ্ছি, এটা একদম ফিক্স না। একটা প্রোগ্রামের আলাদা আলাদা ভাবে তুমি ডেডলাইন তোমাকে বের করতে হবে। একটা খুব জেনেরিক যদি কথা বলি, সেটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস, এই সময়টার মধ্যেই ম্যাক্সিমাম প্রোগ্রামিং হচ্ছে ডেডলাইন চলে আসে। বাট কথা হচ্ছে যে ঠিক আছে, এখানে তাহলে আমি এক্সাক্ট কিভাবে পাবো, আমি একটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। আই হোপ এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আমি এই লিংকে ক্লিক করি। আমি আশা করি তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দেখো অনেকগুলো প্রোগ্রামের লিস্ট দেওয়া আছে। আচ্ছা, এই বছর হচ্ছে 214টা প্রোগ্রাম এখানে দেখাচ্ছে। সো 214টা প্রোগ্রামে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এখন সাপোজ মনে করো যে তুমি চাচ্ছ যে এগ্রিকালচার কোনো একটা রিলেটেড সাবজেক্টে পড়তে চাচ্ছ। সো আমি লিখলাম এগ্রি। ওকে। আচ্ছা, এখানে দেখো এগ্রিকালচার আমার লেখাও লাগে নাই, লিখতে লিখতেই চলে আসছে বেশ কিছু। আমরা যদি কয়েকটা দেখি, সেটা হচ্ছে সাস্টেইনেবল এগ্রিকালচার নিয়ে আসছে, সাস্টেইনেবল ক্রপিং সিস্টেম নিয়ে আসছে, সয়েলস এন্ড গ্লোবাল চেঞ্জ নিয়ে আসছে, মানে অনেকগুলো প্রোগ্রাম আসছে। সো তুমি তোমার সাবজেক্ট রিলেটেড যেগুলো আছে, তুমি যদি ম্যানেজমেন্ট হও তাহলে তুমি ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিবে। এখানে সার্চের অনেকগুলো অপশন আছে, অ্যাডভান্স সার্চের। সো তুমি যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে চাও সেটাও পারবা, ডিউরেশন চাইলে সেটাও পারবা। বাট আমার মনে হয় তুমি কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দেখতে পারো। কিওয়ার্ড দিয়ে আমার মনে হয় তোমার পছন্দের সাবজেক্ট গুলো পেয়ে যাবা। এবং এই সাবজেক্ট গুলো দেখো এখানে কয়টা, 5টা। আচ্ছা, এগ্রিকালচার রিলেটেড, তার মানে 5টা হচ্ছে subject আছে, বা 5টা সাবজেক্টের উপরে তোমার হচ্ছে মাস্টার্স তুমি করতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার তো জানতে হবে যে আচ্ছা ওই প্রোগ্রামে কিভাবে অ্যাপ্লাই করে, সবকিছু মানে ইন ডিটেলস তোমার জানা লাগবে। কি করা লাগবে, তুমি এইখানে ক্লিক করে, এখানে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলে ওই প্রোগ্রাম স্পেসিফিক যে ওয়েবসাইটটা আছে সেখানে তুমি চলে যাবা। ইন্টারনেটে ঝামেলা হচ্ছে কিনা জানি না, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটা ওয়েবসাইটে আসছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা আচ্ছা যায়। সাপোজ আচ্ছা সাপোজ আমি একটা ওয়েবসাইটে আসলাম। এরকম প্রত্যেকটা প্রোগ্রামের, মানে প্রত্যেকটা মাস্টার্স প্রোগ্রামের তুমি আলাদা আলাদা তাদের নিজস্ব ডেডিকেটেড ওয়েবসাইট পাবা। এবং সেখানে অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে, যেটা আমি আগেই বলতেছিলাম যে ইলিজিবল ক্রাইটেরিয়া তোমার দেখা লাগবে, অ্যাপ্লিকেশন কিভাবে দেওয়া লাগে দেখা লাগবে, ডেডলাইন, এক্সাক্ট ডেডলাইন কবে সেটা দেখা লাগবে, সবকিছু তোমরা পেয়ে যাবে ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। এটি একটু সময় তোমাদের হয়তো বা সময় লাগবে এক্সাক্ট ডেট বের করার জন্য বা এক্সাক্ট ইনফরমেশন বের করার জন্য। দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে বাম পাশে মনে করো যে স্যার আপনার একাডেমিক স্পিকারটা একটু প্রবলেম করতেছে, সাউন্ড ক্লিয়ার ভাবে আসতেছে না। সাউন্ড ক্লিয়ার আসতেছে না। স্যার যাওয়ার গড়গড় কথা। গড়গড় সাউন্ড করতেছে। উম, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। ওকে, এখন কি অবস্থা? শুনতে পাচ্ছি না।
স্যার স্টিল এখনো প্রবলেম করতেছে, কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন কি অবস্থা? এখন ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, এখন কি অবস্থা? এখন ক্লিয়ার স্যার। আমি আবার নিজের কথা শুনতেছিলাম। মাল্টিপল ডিভাইসে কানেক্ট ছিল, তো আমি নিজে বুঝছি সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, ওকে, তাহলে প্রবলেম হইলে আমাকে আবার একটু নক দিও যে স্যার শুনতে পাচ্ছি না। তো যেখানে ছিলাম, এখানে দেখো আমার বাম পাশে বেশ কিছু অপশনস আছে, যেখানে বলতেছে যে অ্যাপ্লিকেশন এন্ড সিলেকশন। সো আমি যদি অ্যাপ্লিকেশন এবং সিলেকশনে এটাতে সিলেক্ট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন ক্যালেন্ডার দেওয়া আছে। ক্যালেন্ডার মানে বোঝা যাচ্ছে যে আমার আসলে প্রোগ্রামের যেই মেজর যেই টাইম লাইন আছে সেটা সম্পর্কে বলা আছে, যে তুমি যদি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাইতে চাও তাহলে এই সময়ের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি টিউশন ফি ওয়েবার চাও তাহলে তুমি এই সময়ের মধ্যে করতে পারবা। তুমি যদি সেলফ ফান্ডেড চাও তাহলে তুমি এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবা এট লেটেস্ট। আমার মনে হয় আমরা সবাই ইরাসমাস মুন্ডাসের প্রতি আগ্রহী। সো ইরাসমাস মুন্ডাসের এই প্রোগ্রামের জন্য তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডেডলাইনটা। সো এই অ্যাপ্লিকেশন ডেডলাইন তোমার মাথায় রাখতে হবে বা তোমার হচ্ছে লিস্টে রাখতে হবে। এর মধ্যেই সবকিছু প্রিপেয়ার করা লাগবে। এবং একটা ছোট্ট একটা টিপস হচ্ছে, সবসময় লাস্টের দিকে কাজ শুরু করবে না। তুমি অ্যাটলিস্ট হাতে 2-3 মাস সময় রেখে, অ্যাটলিস্ট 1 মাস হাতে সময় রেখে তুমি হচ্ছে কাগজপত্রগুলো গুছাবা। কারণ অনেকগুলো আছে, এমনও হইতে পারে যে তোমার হয়তো বা মিউনিসিপ্যালিটিতে যাওয়া লাগতেছে, তোমার পৌরসভায় যেয়ে তোমার বেশ কিছু কাগজ হচ্ছে কালেক্ট করা লাগতেছে। কারণ অনেক সময় ন্যাশনালিটি যেটা আছে, ন্যাশনালিটি প্রুফ করার জন্য অনেক কাগজপত্র লাগতে পারে। তো এই জন্য হাতে সবসময় সময় নিবা, সময় নিয়ে তারপরে কাজ করবা। আচ্ছা, এটা তো গেল তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনের টাইম লাইন। কিভাবে অ্যাপ্লাই করবা সেটা দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই। সো এখানে ক্লিক করার পরে তুমি পাবা তোমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, হোয়াট রিকোয়ারমেন্টস শুড আই মিট। তারপরে হচ্ছে প্রিপেয়ার দ্য ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশনের জন্য কি কি লাগবে, প্রসেস টু অনলাইন অ্যাপ্লিকেশন। সো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কি কি লাগবে, এই সব কিছু তুমি পেয়ে যাবা। আমার মনে হয় কোন ফর্মে অ্যাপ্লিকেশন পূরণ করা লাগবে সবকিছু আছে। হ্যাঁ, এখানে দেখো আমি যদি এটার উপর ক্লিক করে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো বোঝা যাচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে তোমার ইনফরমেশন গুলো দেওয়া লাগবে। আচ্ছা, এবং স্কলারশিপ এন্ড ফিস। স্কলারশিপ এন্ড ফিসে যদি আমি ক্লিক করি তাহলে তোমরা যেটা দেখতে পারবে যে ওদের হচ্ছে ফিসের মানে কত টাকা ফি দেওয়া লাগবে, এবং স্কলারশিপও তুমি ইরাসমাস মুন্ডাসের এটা পাবা যে ওরা আসলে এই বছর কতগুলা হচ্ছে ইরাসমাস মুন্ডাস দিচ্ছে। সো আমরা যদি দেখি পার্টিকুলার প্রোগ্রামে হচ্ছে 20টা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ দিবে সারা বিশ্ব থেকে, এবং তাদের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে তাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কতজনকে দিবে, ইউরোপিয়ান ইউনিয়নের বাদে কতজনকে দিবে। সো তাদের যদি কোনো প্রায়োরিটি লিস্ট থাকে বা ডিস্ট্রিবিউশন করার যে লিস্ট আছে সেটা হচ্ছে তারা অনেক সময় দিয়ে দেয়। সো এখানে তুমি ফুল ইনফরমেশন পেয়ে যাবা এবং প্রোগ্রাম স্পেসিফিক ইনফরমেশন পাবা। সো this is the way how you can get all the information. So আমি আবার ব্যাক করতেছি আমার প্রেজেন্টেশনে, কোথায় ছিলাম? হ্যাঁ, তো দেখো তাহলে এই যে এই জিনিসটা এখানে আমি যেটা লিখছি যে অ্যাপ্লিকেশন প্রসেস, এটা হচ্ছে হাইলি ভেরিয়েবল। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের প্রসেস হচ্ছে আলাদা। সো তুমি যদি মনে করো 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করবা তাহলে তোমার 5টা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা ভাবে তোমার ডকুমেন্ট যেগুলো আছে বা ওরা যেগুলো চায় সেটা বুঝে তোমাকে সবকিছু প্রিপেয়ার করে তাদের যেই অ্যাপ্লিকেশন পোর্টাল আছে সেখানে তোমাকে অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস এবং একটা ওভারঅল গাইডলাইন কিভাবে তুমি পাইতে পারো। সো আমার মনে হয় তোমরা যদি এই লিংকে ঢুকো, যেটাকে আমরা বলতেছি ক্যাটালগ, ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, এই ক্যাটালগে ঢুকলে তুমি তোমার প্রোগ্রামের লিস্ট পাবা এবং সেখান থেকে তুমি স্পেসিফিক প্রোগ্রামের ওয়েবসাইটে ঢুকে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবা।
সিলেকশন ক্রাইটেরিয়া আবারও আমি বলতেছি এটাও হাইলি ভেরিয়েবল কেন? কারণ হচ্ছে এক একটা প্রোগ্রামের সিলেকশন ক্রাইটেরিয়া এক এক রকম। সো এখানে আমি যেটা লিখছি সেটা খুবই হাইলি জেনেরিক। সো এটা এমন না যে প্রত্যেকটাই এটাই ফলো করা হয়, আলাদা আলাদা প্রোগ্রামে আলাদা আলাদা ভাবে থাকতে পারে। তো সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে দেখো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা বলার আগে আমি আরেকবার একটু জিজ্ঞেস করে নেই আমার কথা কি ক্লিয়ার আছে কিনা বা সবকিছু তোমরা জি বুঝতে স্যার। পারছো কিনা। জি স্যার, কথা ক্লিয়ার আছে। ওকে, যেটা বলছিলাম যে সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে সব থেকে বেশি যেটা তোমার ওয়েট দিবে, তোমার অ্যাপ্লিকেশনের যে ওয়েট দিবে সেটা হতে পারে 40 থেকে 70%। আমি যতটুকু দেখছি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকম হয়ে থাকে, এটা হচ্ছে তোমার একাডেমিক রেজাল্টস। তো এটা অনেক অনেক বড় একটা ওয়েট ক্যারি করে তোমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে। সেকেন্ড হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি, বাট আমার মনে হয় ইংলিশ প্রফিসিয়েন্সি যদি তোমরা ওদের বেয়ার মিনিমাম যেটা চাই, যদি 6.5 চাই 6.5, যদি 7 চাই 7, আমার মনে হয় মোস্ট অফ দ্য প্রোগ্রামে ওরা হচ্ছে 6.5 চাই। যেটা চাই সেটা যদি পূরণ করতে পারো তাহলে তুমি সেফ, বাট একটু বেশি থাকলে ক্ষতি নেই। বাট আমি বলবো না যে এটা অনেক বেশি ম্যাটার করে। আমার মনে হয় একাডেমিক রেজাল্টের পরে যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে তোমার মোটিভেশন এবং তোমার হচ্ছে ফিট, তুমি কতটুকু ফিট ওই প্রোগ্রামের জন্য, এটা অনেক বেশি ম্যাটার করে। সো তোমার মোটিভেশন লেটারটা অনেক বেশি স্ট্রং হতে হবে। আমি মোটিভেশন লেটার নিয়ে একটু তোমাদেরকে টিপস দিয়ে দিব, বাট এটা হচ্ছে তুমি কত সুন্দরভাবে বোঝাইতে পারো তুমি একটা প্রোগ্রামের জন্য কতটুকু ফিট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সিলেকশন ক্রাইটেরিয়ার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হয়েছে এসওপি। এরপরে হচ্ছে রেফারেন্স। তুমি অবশ্যই চেক করে দেখবা যে কয়টা রেফারেন্স লেটার লাগে। মোরলেস আমি যতটুকু দেখছি 2টা রেফারেন্স লেটার লাগে, সেটা হতে পারে একাডেমিক অথবা প্রফেশনাল। মোস্ট অফ দ্য টাইম তারা একাডেমিক মিনিমাম একটা চাই, একটা প্রফেশনাল রিকমেন্ডেশন চাই যদি থাকে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। প্রফেশনালটা ম্যান্ডেটরি না, বাট আমার মনে হয় 2টা একাডেমিক হইলেই যথেষ্ট। তো 2টা একাডেমিক রেফারেন্স এইটাও কিন্তু একটা ওয়েট ক্যারি করে, তুমি চান্স পাবা কি পাবা না এটার উপরে। আরেকটা বিষয় হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্যালেন্স। দেখো অনেক সময় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা হয়তো বা দেখে থাকতে পারো, এটা কন্ট্রোভার্সিয়ালও হতে পারে। সেটা হচ্ছে অনেক সময় দেখবা যে খুব কম রেজাল্ট নিয়ে চান্স হয়ে যায়। হ্যাঁ, এটা নিয়ে অনেক বেশি নিউজ হয়, অনেক বেশি মাতামাতি হয়। এটার অন্যতম একটা কারণ থাকে হচ্ছে ওরা ব্যালেন্স করতে যায়। সো জিওগ্রাফিক্যাল ব্যালেন্স যখন করতে যায়, সাপোজ মনে করো যে বাংলাদেশ থেকে ওরা নর্মালি নেয় হচ্ছে 1 জন বা 2 জন, বা কোনো কারণে এই জিওগ্রাফির মানে সাউথ এশিয়ান এই রিজিয়নের জন্য ওদের বরাদ্দ বেশি আছে, ওদেরকে নিতে হবে বেশি স্টুডেন্ট। সো এরকম অনেক সময় কারণে দেখা যাচ্ছে যে একটু কম রেজাল্ট বলো বা একটু কম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ না করলে অনেক সময় নিয়ে নিতে বাধ্য হয় তারা এই জিওগ্রাফিক্যাল ব্যালেন্সের জন্য। সো ওরা হয়তো বা এরকম ভাগে ভাগ করে আর কি। সো ওদের কিছু পয়েন্ট থাকে, কিছু কোটা থাকে যে আমরা এই এরিয়া থেকে এই বছরে এতগুলো আমাদেরকে নিতে হবে। সো এটাও একটা ফ্যাক্টর তোমার হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়ার জন্য। হয়তোবা তুমি অনেক সময় খুব ভালো ক্রাইটেরিয়া নিয়েও তুমি হয়তোবা নাও টিকতে পারো, এমন হতে পারে যে ওইবার আসলে বাংলাদেশ থেকে কাউকেই নেয় নাই। ঠিক আছে, সো এরকম বিষয় থাকে জিওগ্রাফিক্যাল ব্যালেন্সে। তো এটা তোমার আসলে হাত নাই। তোমার যেখানে হাত আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে রেজাল্ট একটু ভালো রাখার ট্রাই করা, তারপরে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য আইএলটিএস বা টোফেল ভালো করে দেওয়া, মোটিভেশন এবং তোমার হচ্ছে রেফারেন্স লেটারে তুমি ট্রাই করতে পারো যে বেস্ট রেফারেন্স লেটার নাও, খুব বেশি জেনারিক নিয়ে, যদি প্রোগ্রাম স্পেসিফিক হয় খুব ভালো। এবং মোটিভেশন আমার মনে হয় অনেক বেশি তুমি মোটিভেট করতে পারো, কারণ তোমার যদি ব্যাচেলর হয়ে যায় তোমার আসলে ওখানে আর কিছুই করার নাই। মোটিভেশন লেটারে তুমি হয়তো বা অনেকটা ফোকাস করে সেটাকে বোঝানোর চেষ্টা করতে পারো যে না তুমি খুবই হাইলি মোটিভেটেড। আচ্ছা, এখন এগুলোর পাশাপাশি আমার আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমার যে প্রোফাইল ছিল সেটার একটা সামারি আমি এখানে দিছি, বাট এটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে নিতে পারো। এটাকে তোমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিও না, কারণ এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে তোমার এই প্রোফাইল থাকলে তুমি পাবা। ঠিক আছে, তো এটা কেউই বলতে পারে না। দেখা যাচ্ছে এই প্রোফাইলের থেকে অনেক কম নিয়েও অনেক সময় মানুষের হয়েছে, এটার থেকে বেশি নিয়েও মানুষের হয় নাই।
সো এটা জাস্ট তোমাদেরকে দেখানোর কারণ হচ্ছে তোমরা একটা জেনারেল আইডিয়া পাইতে পারো, বাট এটার কোনো স্ট্যান্ডার্ড নাই, এটার কোনো স্ট্যান্ডার্ড নাই, আমি আবারও বলতেছি। সো আমার এই প্রোফাইল দিয়ে আমি হচ্ছে 2টা প্রোগ্রাম, আমি সম্ভবত 4টা কি 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম, তার মধ্যে 2টাতে পজিটিভ আসছিল, আরেকটাতে ভাইভাতে আর যাওয়া হয়নি, কারণ এই 2টার মধ্যে আমি অলরেডি সিলেক্ট করে আমার ভিসা হয়ে যাচ্ছিল এরকম সময়। তো আমার প্রোফাইল ছিল 3.95 আউট অফ 4, ইংলিশ প্রফিসিয়েন্সিতে ছিল 7। আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স ছিল 3.5 বছর মতো, টিচিং এক্সপিরিয়েন্স ছিল, কিছু পাবলিকেশন ছিল। বাট এটাকে আমি আবারও বলতেছি যে তোমরা কোনো স্ট্যান্ডার্ড হিসেবে নিও না, এটার কোনো স্ট্যান্ডার্ড নাই। আমি এমনও দেখছি যে খুবই, মানে এর থেকে অনেক বেশি কিছু নেওয়া হয় নাই, এর থেকে অনেক কম নেওয়া হয়েছে। ওকে, নেক্সট টিপস, এসওপি। শোনো, এসওপি খুব দারুণ একটা জিনিস, এইটা অনেক গেম চেঞ্জ করে দিতে পারে। এসওপির জোরে তোমার রেজাল্ট যদি একটু কমও থাকে, তুমি অনেক কিছু করতে পারো। এসওপির বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে এইটা তোমার তোমার গল্প হইতে হবে, এটা জিপিটি দিয়ে করতে যাও না, কারণ জিপিটির যে রাইটিং স্ট্রাকচার এটা কিন্তু অনেক প্রফেসর বুঝতে পারে, এবং এসওপি কিন্তু ওই জিনিস না। তুমি ওদের ভেরিয়েবল দেখলে বোঝা যায়, ওদের রাইটিং স্ট্রাকচার দেখলে বোঝা যায়। সো এই জায়গাটা তোমরা খুবই খেয়াল করবা যে এটা যেন তোমার নিজের গল্প হয়, এটা যেন জেনেরিক না হয়, এসওপি যেন জেনেরিক না হয়, এটার জন্য তোমার গল্প হয়। আচ্ছা, বাকি টিপস দেওয়ার আগে আমি আরেকবার তোমাদেরকে বলে দেই, আমি কিন্তু আসলে কোনো ধরনের এক্সপার্ট না, এসওপি রাইটিং এক্সপার্ট, রিকমেন্ডেশন এক্সপার্ট, এগুলো আমি কিছুই না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে খুঁটিনাটি বিষয়, খুবই খুঁটিনাটি বিষয়, আমি সেগুলো শেয়ার করতেছি। আমি কোনো এক্সপার্ট লোক না আসলে এসবের বিষয়ে। আচ্ছা, তো যেটা আগে বলতেছিলাম যে এসওপি তোমার নিজের কথা গল্প হইতে হবে। এসওপিতে তুমি তোমার স্ট্রেংথ গুলো তুলে ধরবা, সব স্ট্রেংথ না, যেগুলো আসলে ওই প্রোগ্রামের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে তোমার কাছে মনে হয় যে আচ্ছা এই জিনিসগুলো আসলে প্রোগ্রামে ফিট হওয়ার জন্য, বা ওই প্রোগ্রামে তুমি যে সার্ভাইভ করতে পারবা, এই ট্রাস্টটা বিল্ড করার জন্য প্রফেসরের কাছে তুমি তোমার স্ট্রেংথ গুলো হাইলাইট করবা, যে আচ্ছা এই প্রোগ্রামে তো এটা আছে, আমার এই স্ট্রেংথ গুলো আছে, তাহলে ওই কথাগুলো বলবা। দ্বিতীয়ত এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি তোমার উইকনেস বলবা। এখন উইকনেস বলা মানে কি খারাপ কিছু? খারাপ কিছু না, আমি বললাম যে স্ট্রেংথ বলবা আবার উইকনেসও বলবা। এখন দেখো থার্ড, মানে এরপরে যে পরবর্তী যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আসলে এই উইকনেসটা তুমি যদি না বলো তাহলে প্রফেসর ধরে নিবে যে তুমি তাহলে খুবই ভালো, তুমি তো সব স্ট্রেংথে বললা, তাহলে তুমি সবই ভালো, এই প্রোগ্রামে আমরা যা শেখাবো তুমি অলরেডি তা জানো, তাহলে তোমার তো আসলে এই প্রোগ্রামে আসার দরকার নাই। এর লাস্ট যে পয়েন্টটা আমি এখানে লিখছি সেটা হচ্ছে যে প্রোগ্রামে তুমি অ্যাপ্লাই করতেছো সেই প্রোগ্রাম আসলে তোমাকে এই উইকনেস থেকে স্ট্রেংথে নিয়ে যাইতে কতটুকু হেল্প করবে সেই জিনিসটা প্রফেসরকে বোঝাবা। তাহলে এট দি সেম টাইম তুমি তোমার স্ট্রেংথ বললা, তুমি তোমার উইকনেস বললা, সেই উইকনেস থেকে তুমি কিভাবে তোমার ওই উইকনেসটাকে স্ট্রেংথ কনভার্ট করতে পারো থ্রু দিস প্রোগ্রাম, যে প্রোগ্রামে তুমি অ্যাপ্লাই করতেছো সেই জিনিসটা তুলে ধরবা। তাহলে এটা একটা গল্প হবে, গল্পের মধ্যে তোমার স্ট্রেংথ থাকবে, তোমার উইকনেস থাকবে, এবং ওই উইকনেস থেকে তুমি কিভাবে এই প্রোগ্রামের থ্রুতে এবং এই প্রোগ্রামের সাহায্যে কিভাবে স্ট্রেংথে তোমার এই উইকনেসটাকে পরিবর্তিত করে নিতে পারবা, এই জিনিসটা তুলে ধরতে হবে। সো আই থিঙ্ক তুমি ফ্লোটা কিছুটা হলেও ধরতে পারছো, যে শুধুমাত্র আমরা ভালো ভালো আমি এই পারি ওই পারি ওই পারি ওই পারি বলে এসবই শেষ করে দিবা না, অবশ্যই তোমার উইকনেসটা বলবা। উইকনেসের, মানুষের উইকনেস না থাকলে শেখার কোনো প্রয়োজন পড়ে না। সো ওই শেখার জন্যই তুমি প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতেছো, সেই জিনিসটা অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে সেটা তোমরা চেষ্টা করবা। আচ্ছা, এসওপির একটা জেনারেল টিপস গেল, এরপরে হচ্ছে রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার মোস্ট অফ দ্য টাইম আমাদের প্রফেসররা বলে দেয় ভাই তুমি লিখে আসো, আমি সাইন করে দিচ্ছি, কারণ প্রফেসরদের এত বেশি সময় নাই। সো যদি এরকম সিচুয়েশন হয়, এরকম সিচুয়েশনে মোস্ট অফ দ্য টাইম হয় যদি সুযোগ থাকে যে তুমি লিখবা বা তুমি হচ্ছে প্রফেসরকে গাইড করবা যে কি কি লেখা যায় বা তোমার জন্য কি কি হেল্পফুল হয়, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে এসওপিতে তুমি যে জিনিসগুলো লিখছো সেগুলোর জন্য একটা ব্যাকআপ থাকে। এর মানে এই না কপি যেন না হয়, মানে তুমি এসওপিতেও লিখছো আমি এই পারি, তোমার প্রফেসর লিখছে যে ওই পারে, এরকম যেন না হয়। বাট ওই সিমিলার স্ট্রেংথ গুলো যেন ফোকাসড হয়, মানে অ্যালাইনমেন্ট হয়,
দুইটা যেন 2 মেরুর জিনিস না হয়। বাট এগেইন এটা যেন কপি না হয় রিকমেন্ডেশন লেটার। আচ্ছা, লাস্ট সিভির ক্ষেত্রে খুব বেশি একটা পরামর্শ নাই, কারণ ইউরোপের একটা কমন সিভি ফরম্যাট আছে, ইউরোপাস সিভি। ইউরোপাস সিভি তুমি জমা দিতে পারো, এটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল। বাট তুমি জমা দেওয়ার আগে অবশ্যই একটু খেয়াল করে দেখবা যে ওই প্রোগ্রামে নিজস্ব কোনো সিভি ফরম্যাট আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই ভুলটা আমি একবার করছিলাম, আমার মনে হয়েছে যে এটা শেয়ার করা উচিত। সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রামের তুমি যখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অথবা অ্যাপ্লিকেশন টেমপ্লেট দেখবা বা গাইডলাইন দেখবা, সেখানে যদি ওদের নিজস্ব কোনো স্পেসিফিক ফরম্যাট থাকে সেটা ওরা বলে দিবে। সো ওই স্পেসিফিক ফরম্যাট তোমরা হচ্ছে ফলো করবা। এটা একটা ছোট্ট টিপস। আর ইউরোপাস ফরম্যাট ওয়েল নন ইউরোপে। আমার মনে হয় যদি কোনো কিছু না বলা থাকে এবং তুমি যদি নিজের কোনো পার্সোনাল ফরম্যাট না থাকে, ইউরোপাস ফরম্যাট ইউজ করলে এটা হচ্ছে আমার মনে হয় অ্যাকসেপ্টেবল হবে। এবং ইউরোপাস কি জিনিস বা কিভাবে পূরণ করে এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, সেলফ পেজ পাবে, একটু দেখে নিও। ওকে, ইরাসমাস মুন্ডাস নিয়ে হলো। আমি পিএইচডি নিয়ে খুব বেশি একটা সময় নষ্ট করব না, কারণ হচ্ছে এখন তোমরা যারা গ্রাজুয়েট করতেছো, আমি ধরে নিচ্ছি আমার এখানে যারা আসছো তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টসই গ্রাজুয়েট স্টুডেন্টস বা গ্রাজুয়েশন করতেছো। তো তোমরা ডিরেক্ট পিএইচডি ইউরোপে কখনোই অ্যাপ্লাই করবা না, কারণ ইটস নট ফিজিবল। বাট ইটস নাইস টু নো যে এখানে কালচারটা কেমন। এবং আমি যেহেতু নেদারল্যান্ডে আছি, আমি ইউরোপের কালচার অনেকটাই সিমিলার এবং ডিফারেন্ট টু ইউএস, কানাডা। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো। ফার্স্ট সেটা হচ্ছে যে ইউরোপের পিএইচডি হচ্ছে স্যালারিড পজিশন, সো এটা একটা ফুল টাইম জব, তুমি কোনো স্টুডেন্ট না। সো পিএইচডি তে তুমি আমেরিকা বা কানাডায় গেলে তুমি একজন স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট ভিসা নিয়ে যাবা, বাট এখানে সেটা না, এখানে ভিসাটাই আলাদা। এখানকার ভিসাটা হচ্ছে হাইলি স্কিলড রিসার্চার হিসেবে তুমি আসবা, সো তোমার ভিসা টাইপ স্টুডেন্ট না। এবং ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায়। সো তুমি যখন আসবা, তুমি প্লাস তোমার ফ্যামিলি, মানে তোমার যদি বাচ্চা কাচ্চা থাকে বা তোমার ওয়াইফ থাকে, সবাই মিলে আসার জন্য যে খরচটা হবে পুরো খরচটাই ইউনিভার্সিটি বেয়ার করে। জব সিকিউরিটি, ইয়েস, আমি আগেই বলছি এটা কিন্তু স্টুডেন্টশিপ না। সো এমন না যে প্রফেসর চাইলো আর তোমাকে এক সেমিস্টার পরে বললো যে না, তোমার পারফরমেন্স আমার ভালো লাগে নাই, তুমি এখন অন্য জায়গায় রাস্তা দেখতে পারো। এই ধরনের কোনো সুযোগ নাই, যেহেতু এটা একটা ফুল টাইম জব। সো এটা হচ্ছে তোমার হচ্ছে যে লেবার ল আছে সেটা দ্বারা তুমি খুবই ওয়েল প্রোটেক্টেড। সো এটা হচ্ছে তোমার সাথে যা খুশি তাই করবে, এটা সম্ভব না। ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা বেটার, আমি বলবো না যে পিএইচডি এখানে একদম মানে খুবই ইজি, বাট বিষয়টা হচ্ছে ওয়ার্ক লাইফ যে বেয়ার মিনিমাম ব্যালেন্সটা থাকা দরকার সেটা আছে। কারণ এখানে হচ্ছে 8 ঘন্টার উপরে তোমাকে কোনো প্রফেসরই হচ্ছে জোর করতে পারবে না, তোমাকে কাজ করা লাগবে বা তাকে সাপোর্ট দেওয়া লাগবে। অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট মানে হচ্ছে ভিসা তোমার অ্যাপ্লাই করা লাগবে না, ইউনিভার্সিটি তোমার জন্য ভিসা অ্যাপ্লাই করে দিবে এবং এটা খুবই ইজি। ভিসার জন্য যদি কোনো কস্ট লাগে সেটাও ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দিবে। এবং আমার ক্ষেত্রে আমি 1 সপ্তাহের মধ্যে হচ্ছে ভিসা ডিসিশন পাইছিলাম, আমি এবং আমার পুরো ফ্যামিলির জন্য। সো এটা খুবই ইজি টাস্ক, এটা তোমার নিজের যে ভিসার জন্য দাঁড়াইতে হবে এরকম কোনো বিষয় না। আচ্ছা, তারপর ট্যাক্স বেনিফিটস, যারা বাইরে থেকে আসে, এটা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের, বাট নেদারল্যান্ডের থেকে নেদারল্যান্ডের বিষয়টা ছিল হচ্ছে এরা তোমার ট্যাক্স যেটা আছে সেটা কিছুটা মওকুফ করে দেয়। তো এটাকে বলা হচ্ছে 30% রুলিং। তো তোমার কাছ থেকে ট্যাক্স ওরা একটু কম নেবে। আচ্ছা, তারপরে ওয়েলকাম সার্ভিস অনেক কিছু আছে, তার মধ্যে ওয়েলকাম সার্ভিস হচ্ছে বেশ কিছু প্যাকেজ থাকে, তোমাকে নিয়ে আসা বা যতটুকু খাতির যত্ন করা লাগে ইনিশিয়ালি অ্যাটলিস্ট ওরা করে। আচ্ছা, এটা গেল হচ্ছে পিএইচডি কালচার। আমি আর কথা বাড়াবো না, কারণ পিএইচডি আমি আগেই বলছি যে পিএইচডি এটা নাইস টু নো, অনেকে ইউরোপিয়ান কালচার সম্পর্কে জানে না, বাট ইউরোপে এটা আমি অনেক কিছু পজিটিভ সম্পর্কে বললাম। নেগেটিভ বিষয় হচ্ছে এখানে অপরচুনিটি তুলনামূলক একটু কম হবে। কেন? কারণ হচ্ছে এরা খুব পিকি এই সেন্সে যে তোমার যদি ইউরোপিয়ান ডিগ্রি না থাকে এখানে, মানে তুমি ডিরেক্ট বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসে এখানে ডিরেক্ট যদি অ্যাপ্লাই করো, তুমি মোস্ট অফ দ্য টাইম পাবা না। এটা আমি যত কেস দেখছি ম্যাক্সিমামই হচ্ছে নেয় না, কারণ ওরা ট্রাস্ট করতে চায় যে আচ্ছা অ্যাটলিস্ট ইউরোপ থেকে যারা হচ্ছে পড়াশোনা করছে তাদেরকে একটু হলেও ট্রাস্ট করে অ্যাজ কম্পেয়ার টু অ্যাটলিস্ট বাংলাদেশি ডিগ্রি। সো এই বিষয়টা একটু সাবধানে রাখবা, এটা আমার পরামর্শ থাকবে। বাট ইটস ভেরি নাইস টু নো, কারণ এখানে হচ্ছে তুমি যদি আসলে পিএইচডি পাও,
life is really really different as compared to US or Canada. ওকে, কিউএ সেশনে আমার কিছু টেমপ্লেট আছে যে কোশ্চেনগুলো তোমরা অলরেডি আগে করছো, আমি খুব শর্টে অ্যান্সার দিয়ে যাব। ফার্স্ট যে আমি কোশ্চেনটা এখানে আছে, আমি সবগুলো কোশ্চেন এখানে লিখে নিই, যদি এমন হয় যে আমি বেশ কিছু জিনিস কভার করে ফেলছি সেগুলো নিয়ে আমি বলবো না, বাট এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করছো। কোশ্চেনগুলো যদি দেখি যে আসলে এখানে চান্স পাওয়া কতটুকু কঠিন এবং এটা কি খুবই কঠিন কিনা, তো এটার একটা আমি স্ট্যাটিস্টিক্স এখানে লিখছি, সেটা হচ্ছে 1.5% থেকে প্রোগ্রাম ভেদে 1.5% থেকে 5% হচ্ছে সাকসেস রেট। সো এটা একটু কম্পিটিটিভ অনেস্টলি স্পিকিং, একেবারে যে সহজ জিনিস তা না, বাট এটার একটা লিমিটেশন আছে যে এরা হচ্ছে প্রোগ্রাম ভিত্তিক 15টা বা 20টা ম্যাক্সিমাম দিয়ে থাকে। সো সারা ওয়ার্ল্ড থেকে 15টা 20টা যখন ওরা নেয়, ওদের হাতে অনেক অপশন থাকে ভালো ভালো বেছে নেওয়ার। তো এটার একটু সাকসেস রেট কম এবং হচ্ছে একটু হার্ড, একেবারে যে সহজ সেটা বলবো না, বাট এটার জন্য তোমাকে ভালো পরিশ্রম করা লাগবে, যেটার জন্য আমি বলছি যে তোমার হাতে কিন্তু অ্যাটলিস্ট 1 মাস 2 মাস হাতে সময় রাখা লাগবে, কারণ তুমি যখন এসওপিটা লিখবা, তুমি আরেকজনকে দেখাবা, তুমি আরেকজনকে দিয়ে পড়াবা, এরকম ভাবে তুমি আসলে সময় নিতে হবে। এসওপি লেখার জন্য তোমাকে সময় নিতে হবে, তুমি যে একটা চ্যাট জিপিটি দিয়ে একদিন বা 2 দিনে শেষ করে ফেললা না, এটা তুমি নিজেও 2 দিন পরে 1 সপ্তাহ পরে তুমি যদি 1 সপ্তাহ সময় দাও একটা এসওপির প্রতি, তোমার জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে, ওটা অনেক সুন্দর হয়ে যাবে। তো তোমাকে সময় দেওয়া লাগবে, এবং এটা এটা কম্পিটিটিভ লাকের বিষয় থাকে, কারণ আসলে তুমি অনেক যোগ্য বাট আসলে সিট নাই, বা যেটা বলছিলাম জিওগ্রাফিক্যাল কনসিডারেশন ওরা রাখে যে যাতে এটা হচ্ছে ব্যালেন্স থাকে। সো এটা তোমার দোষ না, এটা তুমি হয়তো অনেক যোগ্য, বাট এটা আসলে সিটটা লিমিট হওয়ার কারণে একটু হার্ড, বাট ইম্পসিবল না। আচ্ছা, তারপরে বলছে যে কারো যদি লো সিজিপিএ থাকে, খুবই ট্রিকি একটা প্রশ্ন, এবং এটার আনসার দেওয়াটা একটু মুশকিল, কারণ লো সিজিপিএ যে নিয়ে যে হয় না তা না, বাট হওয়ার রেটটা খুবই কম, এবং এটা কিছু আমি সাজেশন দিতে পারি, বাট আমার আমি জানি না এটা সাজেশন কতটুকু ভালো হবে। সেটা হচ্ছে তোমার যদি রিয়েলি সিজিপিএ অনেক বেশি কম হয়, তুমি এটা অন্যভাবে কাভার করার চেষ্টা করবা। যদি ব্যাচেলর মানে তোমার হাতে যদি সময় থাকে যে না আমার এখনো হাতে 2 বছর সময় আছে বা ফিজিবল একটা টাইম আছে, আমি একটা সুন্দর একটা সিজিপিএ নিয়ে আসতে পারবো, তাহলে একটু কষ্ট করতে হবে আমার মনে হয়, একটু পরিশ্রম করে একটা সুন্দর সিজিপিএ নিয়ে আসার চেষ্টা করতে পারো। আর যদি এমন হয় যে না আমি একেবারে শেষের দিকে বা এখন আর কোনো সম্ভাবনাই নেই, তাহলে আমি বলবো তুমি ইমিডিয়েটলি একটা মাস্টার্সে ভর্তি হয়ে যাবা। তোমার যেহেতু একটা গ্যাপ আছে, ওইটার জন্য তুমি চেষ্টা করবা যে আরেকটা মাস্টার্স করে ওইটার রেজাল্ট মানে তুমি আরেক বছর ইনভেস্ট করো, 1 বছর বা 2 বছর ইনভেস্ট করে একটা ভালো সিজিপিএ মাস্টার্সে নিয়ে আসতে পারো কিনা, তারপরে তুমি সেকেন্ড মাস্টার্সের জন্য ইরাসমাস মুন্ডাসে অ্যাপ্লাই করতে পারো। এটা একটা অপশন হইতে পারে, আমি জানি না, কেস বাই কেস ডিপেন্ড করে। বা অনেকে আছে খুব কম সিজিপিএ নিয়েও চান্স পেয়ে গেছে, আমার মনে হয় তারা খুবই ভালো এই বিষয়টা এক্সপ্লেন করার ক্ষেত্রে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদেরকে বললাম। আরেকটা বিষয় হতে পারে যে তুমি রিসার্চ বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেশনের মাধ্যমে ওই জায়গাটা কাভার করতে পারো। সো বিভিন্ন ভাবে তোমাকে কাভার করতে হবে, বাট আমি আগেই বলতেছি বেশ কিছু প্রোগ্রামে বা মোস্ট অফ দ্য টাইম আমি প্রোগ্রামগুলোতে যেটুকু দেখছি, ওরা স্পষ্টভাবে বলে দেয় একটা বড় একটা ওয়েট ওরা সিজিপিএ এর উপরে রাখে, কারণ হচ্ছে ওরা মনে করে যে তোমার সিজিপিএটা হচ্ছে তুমি একাডেমিক্যালি যে সার্ভাইভ করতে পারবে সেইটার একটা প্রুফ। সো লো সিজিপিএ নিয়ে এর থেকে বেশি আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ যারা লো সিজিপিএ নিয়ে পাইছে তাদের কাছ থেকে তোমরা আরো বেশি হয়তো বা ভালো ইনফরমেশন পাবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে ফিউচার কেউই জানি না, ইরাসমাস মুন্ডাসে অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা পয়সা লাগে না। সো তুমি অবশ্যই চেষ্টা করতে থাকবা, চেষ্টা করতে কোনো বাধা নেই। এবং তোমরা আরো বেশ কিছু প্ল্যান এ বি সি এগুলা রাখবা, যারা এলিজিবল বা যাদের প্রোফাইল অলরেডি হাই তারাও রাখবা, যাদের একটু সিজিপিএ কম আছে তারাও রাখবা। সেটা হচ্ছে শুধু ইরাসমাস মুন্ডাস কেন, তুমি কান্ট্রি ওয়াইজ যেই স্কলারশিপ গুলো আছে সেগুলো ট্রাই করবা। সেকেন্ডলি হচ্ছে তুমি দেখবা যে টিউশন ফি কোথায় ওয়েবার দেয়। তারপরে তুমি দেখবা যে তোমার ইউনিভার্সিটি স্পেসিফিক বা প্রোগ্রাম স্পেসিফিক কোনো ধরনের স্কলারশিপ আছে কিনা। তারপরে দেখবা যে ঠিক আছে আমার যদি ফুল ফান্ডেড না হয়, অ্যাটলিস্ট টিউশন ফি এর যদি কিছুটা আমার ওয়েবার দেয়, সেক্ষেত্রে আমি বাকিটা কিভাবে ম্যানেজ করতে পারি। সো এখানে অনেকগুলো অপশন হাতে রাখা উচিত, এটা সবার জন্য। যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মনে হচ্ছে খুবই ভালো, তার জন্য, যাদের একটু কম আছে তাদের জন্য আমি বলবো।
আচ্ছা, তারপরে হচ্ছে আর স্পাউস অ্যালাউড আন্ডার দি স্কলারশিপ প্রোগ্রাম। আচ্ছা, স্পাউস অ্যালাউড কিনা এটা হচ্ছে আসলে টোটালি কান্ট্রি ওয়াইজ বিষয়, এটা প্রোগ্রাম ওয়াইজ না বা ইরাসমাস মুন্ডাসের সাথে কোনো বিষয় না। যদি তোমার ওই দেশটা সাপোর্ট করে যে তুমি স্পাউস নিয়ে আসতে পারবে, আমার মনে হয় ইউরোপে এটা একটু ইজি, তাহলে তুমি নিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে যেটা হইতে পারে, তোমার ওয়াইফকে তুমি যে সাপোর্ট করতে পারবা সেরকম হয়তো বা ইউনিভার্সিটি, সরি, তোমার হচ্ছে এম্বাসিতে তোমার সেই ইনফরমেশন দেওয়া লাগতে পারে, বা তোমার হয়তো বা তোমার কিছু টাকা পয়সা হয়তো বা দেখানো লাগতে পারে, এরকম কোনো বিষয় থাকতে পারে। সো এটা আমার মনে হয় যে ইরাসমাস মুন্ডুস ভিত্তিক কোনো বিষয় না, এটা হচ্ছে তোমার ওই কান্ট্রি আসলে স্পাউস নিয়ে আসার জন্য যে ইনফরমেশন গুলো চাই সেগুলো তোমাকে কভার করতে হবে, বা যে ক্রাইটেরিয়া গুলো চাই। বাট ইটস পসিবল, আমার মনে হয় না কোনো কান্ট্রি হচ্ছে তোমাকে নিষেধ করবে তোমার ওয়াইফ আনার জন্য। হুম, আচ্ছা, সোফার কি ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ? আসো আমার সাথে। জি স্যার, ধন্যবাদ স্যার এত সুন্দর ও অনুপ্রেরণামূলক সেশন উপহার দেওয়ার জন্য। এখন আমরা আমার কিন্তু এখনো শেষ হয় নাই। স্যার, আহ, স্যার আমাদের এখানে হুম, কয়েকজন হ্যান্ড রেজ করছে স্যার, আমরা ওনাদের কোশ্চেনগুলো স্যার সরাসরি নিতে যাচ্ছিলাম, যদি আপনার শেষ হয়। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, জি হুম, জি। ওকে। নাইমুল ইসলাম ভাই, আপনি আপনার প্রশ্নটি করেন। স্যার, যখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, আমাদের হচ্ছে রিসার্চ প্রোফাইলটা ওনারা কিভাবে মানে ইভালুয়েট করে, এই জায়গায় মানে আমার একটা বিষয় নিয়ে কনফিউশন আছে। যে সাপোজ হচ্ছে মনে করেন এলসি ভাইয়ারের দুইটা জার্নাল, একটা হচ্ছে রেজাল্টস ইন ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে অ্যারে। এখন অ্যারে জার্নালটা হচ্ছে অনলি কম্পিউটার সায়েন্স এর পেপার গুলো নিয়ে থাকে, কিন্তু রেজাল্টস ইন ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে সব রকম ইঞ্জিনিয়ারিং এর পেপার গুলো নিয়ে থাকে। কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং, রেজাল্টস ইন ইঞ্জিনিয়ারিং এই জার্নালটার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 7 এর উপরে, কিন্তু অ্যারে এর ইম্প্যাক্ট ফ্যাক্টর 4 এর উপরে। তো তাহলে ইভালুয়েট করার সময় এটা হচ্ছে কোনটাকে বেশি ভ্যালু দিবে এরা, রেজাল্টস ইন ইঞ্জিনিয়ারিং কে নাকি হচ্ছে অ্যারে কে, যদি আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকি? হুম, এখন তুমি যেভাবে ইম্প্যাক্ট ফ্যাক্টর ধরে ধরছো, ইটস কোয়াইট ট্রিকি টু বি অনেস্ট। এটা হচ্ছে এক্স্যাক্টলি যে প্রফেসর থাকবে এটা তার উপর ডিপেন্ড করবে। তার জায়গা থেকে আমি এটার অ্যান্সার দিতে পারবো না, এবং এটার কোনো এক্সাক্ট কোনো অ্যান্সার হয় না যে এটার থেকে ওইটা বেশি ইম্পর্টেন্ট বা ওইটা বেশি ভ্যালু হবে কিনা। আবার এমনও হতে পারে যে একজনের রেজাল্ট আছে 3.5, আরেকজনের রেজাল্ট আছে 3.9। একজনের যার হচ্ছে 3.5 রেজাল্ট ছিল, তার একটা পেপার আছে, আর আরেকজনের পেপার নাই, তারও হয়ে যেতে পারে। কারণ এটা ওয়েট কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। কারণ যদি এমন হয় যে তোমার পেপারের উপরে আছে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা রিসার্চ অ্যাক্টিভিটিস বা এক্সপিরিয়েন্সের উপরে আছে 10%, আর রেজাল্টের উপরে আছে 70%, তখন তুমি ওই 10%টা যত ভালোই কিছু করো না কেন, তুমি ওই 70%-এর সাথে পেরে উঠবে না। সো ওইটুকুর জন্য তোমার আমার মনে হয় না কোনো সমস্যা হবে যে একটা আচ্ছা, হচ্ছে মানে ইম্প্যাক্ট আমি ফ্যাক্টর। পিএইচডি এবং মাস্টার্স উভয়ের ক্ষেত্রে বলছিলাম। পিএইচডি ক্ষেত্রে তো সে সময় তো রিসার্চটা তো মেইন প্রায়োরিটি, তাই না? পিএইচডির ক্ষেত্রে অবশ্যই, বাট এখানে বিষয় হচ্ছে তুমি আসলে কতটুকু ইউনিক কাজ করছো সেটার উপরে ডিপেন্ড করে একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর। আমার আমার কথা হচ্ছে যে এখন প্রফেসর ওয়াইজ এটা হাইলি ভেরিয়েবল। আমি আবারও বলতেছি, প্রফেসর তোমার কাজের ডেপথ দেখবে, তুমি আসলে কাজ কতটুকু করছো। সে যদি রিসার্চ ওরিয়েন্টেড চিন্তা করে, ঠিক আছে, তো সে যদি তোমার কাজের ইম্প্যাক্টে বেশি খুশি হয়, সেটাই মূল বিষয়। আমার মনে হয় না তুমি এসবিআর এর কোনটায় পাবলিশ করছো এবং সেটার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত সেটার উপরে খুব বেশি আমার মনে হয় না ম্যাটার করবে, অ্যাটলিস্ট মাস্টার্সে না। পিএইচডি তো করতে পারে, বাট পিএইচডি তে উনি ওনার ইন্টারভিউতেই বুঝে ফেলবে যে তুমি কতটুকু কাজ করছো, সে তোমার কাজ নিয়ে জিজ্ঞেস করবে। এমনও হতে পারে যে তুমি দেখবে যে পিএইচডি পাচ্ছে, তার কোনো পাবলিকেশনই নাই, তাহলে কিভাবে পায়? হয়তোবা সে মাস্টার্সে বা হচ্ছে তার থিসিসের সময় কাজটুকু এতটুকু ডেপথে গেছে যে কাজটুকু প্রফেসরকে স্যাটিসফাই করতে পারে। সো এগুলো হাইলি ভেরিয়েবল কোশ্চেন। এটা সম্পূর্ণ অপোজিট পাশে কে আছে তার উপর ডিপেন্ড করে। আমার মনে হয় আচ্ছা, না এটার কোনো আরেকটা এক্সাক্ট হচ্ছে যে আনসার দিতে পারবো। রেজাল্টের যে বিষয়টা, হ্যাঁ রেজাল্ট হচ্ছে সিজিপিএ মানে যে 3.8 আর হচ্ছে 3.9 এর উপরে, মানে মানে একটা হচ্ছে সাপোজ 3.8 আর একটা হচ্ছে 3.9 এর উপরে, এই দুইটার মধ্যে কি খুব মানে বেশি ডিফারেন্ট ক্রিয়েট হয়? আর মানে আমরা আহ, যে লো রেজাল্ট। বেশি, এখন দেখো এইটা এইটা তো হচ্ছে একটা কম্বিনেশন মার্ক, মানে অনেকগুলো বিষয় নিয়ে তোমার প্রশ্নটা চলে আসে। যদি এমন হয় যে
একজন সেম সবকিছুই, বাকি সবকিছুই মনে করো যে সিমিলার, খুবই সিমিলার, রিসার্চ এক্সপিরিয়েন্স বলো বা হচ্ছে রেজাল্ট বলো বা সবকিছুই খুবই সিমিলার, তখন এটা ভ্যারি করতে পারে যে 3.8 আর 9 কে। বাট এইটা শুধুমাত্র মজার বিষয় কি, এখানে ক্রাইটেরিয়ার একটা লিস্ট থাকে, সেই ক্রাইটেরিয়ার উপরে 2-3 জন প্রফেসর তারা রিভিউ করে, রিভিউ করার পরে সেটার আবার এভারেজ হয়, এভারেজ হওয়ার পরে তারপরে ওই লিস্টটা হয়। সাধারণত সাধারণত হচ্ছে এটা হচ্ছে কমন প্র্যাকটিস। তো যখন এই জিনিসটা হয় তখন হয় কি, আলাদা প্রফেসরের প্রিফারেন্স থাকে আলাদা, এবং ওইটার উপরে তারা মার্কিং করে, এবং এটা হাইলি ডকুমেন্টেড। তো এটা এমন না যে হচ্ছে পার পেয়ে গেল, আমার এটা ভালো লাগলো এটা ভালো লাগলো না, এটা হাইলি ডকুমেন্টেড। বাট এটা কিছুটা ম্যাটার করতে পারে, বাট আমার মনে হয় না খুব বেশি একটা ম্যাটার করবে। বাট যেহেতু এটা আমি আগে বললাম যে 1.5% থেকে 5% হচ্ছে সাকসেস রেট, সো তোমার যদি বাকি সবকিছু সিমিলার থাকে এবং তখন যদি 3.8 আর 9 এর প্রশ্ন আসে তখন অবশ্যই ডিফারেন্স ক্রিয়েট করে। বাট তোমার যদি এমন হয় 3.8 এর এসওপিটা এক্সেপশনাল, রিজনিংটা এক্সেপশনাল, তখন হয়তো বা খুব বেশি একটা নাও ম্যাটার করতে পারে। বাট যখন সবকিছু বাকি সবকিছুতে তুমি সিমিলার করে ফেলতেছো দুইজন ক্যান্ডিডেট, তখন ম্যাটার করে। আচ্ছা, তাহলে লো সিজিপিএ বলতে কি বোঝায়, মানে যেটা 3 এর নিচে এরকম নাকি 3.5 এর নিচে এরকম? লো সিজিপি এর কোশ্চেনটা কে করছে, সে কি আছে? স্যার আমি এটা কোশ্চেন একটা ইন্টারেস্টিং। করেছিলাম। জি আমি কোশ্চেন হ্যাঁ করেছিলাম, হ্যাঁ। আমার সিজিপিএ আচ্ছা, হচ্ছে লো সিজিপি আন্ডারগ্রেডে বলতে আপনি কি বুঝেন? 3.45। ওটা আমার জন্য অনেক কম আপনার সাথে তুলনা করলে। আহ, আপু আপনি কেমন জি আছেন? জি ভালো আছি। আহ, আহ, যাক, ভালো লাগলো আপু, এই আপনি যে আসছেন। সবাই দেখেন এটা হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, না 2.45 এগুলো আসলে ম্যাটার করে। এবং আমি এমনও দেখছি যে বুয়েটের স্টুডেন্ট খুবই ভালো ছাত্র, সে খুবই ভালো জায়গায় চাকরি করে, ইন্টারেস্টিংলি সেও চাচ্ছে যে দেশের বাইরে আসতে, বাট সে শুধুমাত্র সিজিপি এর জন্য অনেক বেশি স্ট্রাগল করতেছে, হুইচ ইজ ট্রু। সো লো সিজিপিএ বলতে এটাই বোঝায় যে 3 এর নিচে এটাকে লো সিজিপিএ বোঝায়। সো আমার মনে হয় আপনি এক্সাক্ট অ্যান্সার পেয়ে গেছেন। 3.8 আর 3.9 নিয়ে এত বেশি টেনশন হওয়ার দরকার নাই। লো সিজিপিএ বলতে আসলে লো বোঝায়। সো ওই সময় আপনাকে অন্যান্য বিষয়গুলো দিয়ে কভার করে নিতে হবে। বাট স্যার রিসেন্টলি হচ্ছে কি একটা, ওই যে আপনার রিসেন্ট টাইমে যে ইএমজিএম এর যে ইয়াটা ছিল, ওয়েবসাইট ছিল, হুম তো ওদের হচ্ছে একটা স্পেসিফিক প্রোগ্রাম ছিল কোডাস। তো ওই হুম কোডাসে হুম দেখলাম যে আপনার এই বছর যারা অ্যাপ্লাই করবে ওখানে একটা সিজিপিএ ব্যারিয়ার দিয়ে রাখছে, যে কাইন্ড অফ থ্রি হুম। পয়েন্ট সিক্স এর নিচে মানে হলে ওরা মেবি ইয়া করবে না, অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ, ওরা আউট অফ থ্রি পয়েন্ট থ্রিশোল্ড সিক্স দিয়ে বা দিচ্ছে। 3.6 প্লাস যারা, ওরা আর কি আলটিমেটলি সেফ জোন বলতে পারে, দেন ওইখান থেকে আবার কোটাসে তো সিলেকশন আমাদের প্রসিডিউর। জনি আছে। হুম হ্যাঁ, জনি ভাই আছে, কোডাসে। হুম 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 তো উনি একটা পোস্ট কোড শেয়ার করছিল, তো আবার আমরা ওয়েবসাইটে যে একটা চেক করছিলাম, পরে দেখলাম যে হ্যাঁ ঠিকই হুম আছে। হুম হুম। শোনেন, দিন যত যাচ্ছে তত কঠিন হচ্ছে এটা, আর আর 2-4 বছর পরে দেখবেন যে আরো হার্ড রিকোয়ারমেন্টে চলে যাচ্ছে, কারণ কি ওরা ফিল্টার করতে চায়, ওদের এত এত অ্যাপ্লিকেশন ওরা চায় ফিল্টার করতে। সো এটা খুবই স্বাভাবিক, দিন যত যাবে হয়তো বা 1 বছর আগে ওইটা ছিল না। সো এগুলো অ্যাড হয়, এগুলো প্রতিনিয়ত অ্যাড হয়, এটা শুধুমাত্র ইরাসমাস মন্ডসেই না, এটা প্রত্যেক ক্ষেত্রে অ্যাড হচ্ছে আর কি। হ্যাঁ, মুশফিক আহমেদ, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। মুশফিক আহমেদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আশা করি কথা শোনা যাচ্ছে। ক্লিয়ার। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে কি কোনো ওয়ে আছে কিনা যে এটার মাধ্যমে মানে আমার ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই উনি পার্শিয়াল স্কলারশিপে গেছিলেন। তো এরকম পার্শিয়াল স্কলারশিপের বিষয়টা হ্যাঁ আমি হ্যাঁ একটু ক্লিয়ার হয়েছিলাম, যদি আর একটু ব্রিফ হ্যাঁ। করতেন। আচ্ছা আচ্ছা, এটা এটা নাইস টু নো, এবং খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমার মনে হয় বাকি সব পার্টিসিপেন্টদের জন্য এটা হেল্পফুল ইনফরমেশন হবে। সেটা হচ্ছে যে দেখেন, প্রত্যেকটা কনসোর্টিয়াম তারা শুধুমাত্র ইরাসমাস মুন্ডুসই দেয় তা না। তারা মনে করেন যে 20টা ইরাসমাস মুন্ডুস দিল, তাদের নিজস্ব কনসোর্টিয়াম গুলো মিলে হয়তোবা 5টা এক্সট্রা স্কলারশিপ দেয়, যে স্কলারশিপের অ্যামাউন্টটা একটু কম হয়।
একটু কম হবে হয়তো বা ইরাসমাস মুন্ডাসের থেকে, সুযোগ সুবিধাটা কিছুটা কম হবে, বাট স্টিল আপনি মনে করেন যে ওইটা কাইন্ড অফ ফুল ফান্ডেড এর মতোই কাজ করে, বাট সুযোগ সুবিধাটা ইরাসমাস মুন্ডাসের থেকে একটু কম হয়। আবার এমনও হয় যে তারা থার্ড আরেকটা ক্যাটাগরি রাখে, সেই থার্ড ক্যাটাগরি হচ্ছে টিউশন ফিটা ওয়েব করবে। ঠিক আছে, তোমার আমি থাকা খাওয়ার জন্য আমি কোনো কিছুই দিব না, বাট টিউশন ফিটা আমি নিব না। এটা থার্ড ক্যাটাগরিতে হতে পারে। আবার ফোর্থ ক্যাটাগরিতে হতে পারে যে ঠিক আছে তুমি অ্যাডমিশন পাইছো বাট তোমাকে টাকা দিয়ে পড়তে হবে, সেলফ ফান্ডেড যেটা বলে আর কি। সো ইরাসমাস মুন্ডাসের প্রত্যেকটা প্রোগ্রাম কনসোর্টিয়ামে, তাহলে আমি যেটা বললাম যে হাইয়েস্ট যেটা থাকে সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস ফুললি ফান্ডেড। সেকেন্ড আরেকটা অপশন থাকতে পারে, এটার প্রোগ্রাম স্পেসিফিক, সো প্রত্যেকটা প্রোগ্রামে ঢুকে দেখতে হবে যে তারা কোন ধরনের স্কলারশিপ দিচ্ছে। সো এটা কিন্তু হাইলি ভেরিয়েবল, আমি আবারও বলতেছি, আপনার যেই প্রোগ্রামে ভালো লাগে সেই প্রোগ্রামে ঢুকে আপনাকে দেখতে হবে যে ইরাসমাস মুন্ডাসের পাশাপাশি ওরা আর কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। সো ইরাসমাস মুন্ডাস যদি না হয় তাহলে সেকেন্ড প্রায়োরিটিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার হচ্ছে ওই প্রোগ্রাম স্পেসিফিক কোন স্কলারশিপ দিতে পারে, যেটার হয়তো বা অ্যামাউন্ট বা সুযোগ সুবিধা ইরাসমাস মুন্ডাসের থেকে কিছুটা কম হবে। থার্ড দিতে পারে টিউশন ফি নিচ্ছে না। ফোর্থ যেটা হতে পারে সেটা হচ্ছে সেলফ ফান্ডেড, আপনি চান্স পাইছেন বাট আপনাকে পয়সা দিয়ে পড়তে হবে। সো এটা আরেকটা অপশন হতে পারে। এবং এটার এক্সাক্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমি আবারও বলতেছি, আপনার ওই প্রোগ্রামে ঢুকতে হবে এবং ওই প্রোগ্রামের ইনফরমেশন আপনাকে ওই এক্সাক্ট ইনফরমেশনটা আপনি পাবেন হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক ওয়েবসাইটগুলোতে, যেটা আমি অলরেডি বলছি যে আপনার ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ থেকে পাবেন। জি ভাই, বুঝতে পারছি। আর একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনার আমি কি চাইলে দুইটা ডিফারেন্ট একই প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন কোথা, এটা তো মনে হয় লজিক্যালি পসিবল না। লাইক আমি চাচ্ছি ধরেন একটা আমি হয়তো পার্শিয়ালে আসুক নাই ফুল ফান্ডেড আসুক, এটা কি কোনোভাবে পসিবল কিনা, নাকি হচ্ছে আপনার ওনারা ক্যাটাগরি? আমি আর একবার না না, এইটা যদি যদি আমি কিন্তু একটা প্রোগ্রামে অলরেডি দেখাইছি, ওরা কিন্তু বলছে যে আপনি যদি ফুললি ইরাসমাস মুন্ডাস চান তাহলে এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনি যদি সেলফ ফান্ডেড চান তাহলে কিন্তু আপনার এই সময়ের মধ্যে করতে হবে। সো এইটা এই প্রোগ্রামে বলে দেওয়া আছে এবং বাকি প্রোগ্রামেও কিন্তু বলে দেওয়া থাকার কথা। যেমন আমি যে প্রোগ্রামে আসছিলাম এডিস, এই এডিস এর জন্য আপনার আলাদাভাবে কোনো কিছুই করা লাগবে না, আপনি একবারই অ্যাপ্লিকেশন করবেন। ওই যেটা বললাম, আপনি যদি টপ 15 এর মধ্যে থাকেন তাহলে আপনি ইরাসমাস মুন্ডাস পাবেন, তারপরে যদি 5 জনের মধ্যে থাকেন তাহলে আপনি এডিসি স্কলারশিপ পাবেন, তারপরে যদি হয়তো বা 2-3 জনের মধ্যে থাকেন তাহলে আপনি টিউশন ফি দেওয়া লাগবে না, তারপরের গুলা হচ্ছে সেলফ ফান্ডেডে চলে যাবে। সো এরকম যদি ক্রাইটেরিয়া থাকে সেটা স্পেসিফিক ভাবে বলা থাকে আমার মনে হয়। আচ্ছা ভাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোনো ইস্যু করে কিনা? এর আগে শুনছিলাম যে 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, ওই নিয়মটা কি এখন চেঞ্জ হয়েছে নাকি এখনো এটা আমি আবারও বলতেছি, এটা আবারও হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক। কিছু কিছু প্রোগ্রামের প্রফেসররা ওরা প্রিফার করে যে আমি খুবই নতুন স্টুডেন্টদেরকে হচ্ছে নিব, যারা হয়তোবা খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, এগুলা তাদের জন্য ম্যাটার করে না। কিছু কিছু এক্সপিরিয়েন্স স্পেসিফিক ভাবে বলেই দেয় যে আমি 5 পয়েন্ট রাখলাম যারা এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হইতে পারে বা রিসার্চ এক্সপিরিয়েন্স হইতে পারে এই ফিল্ডে, তার জন্য আমি 5% মার্কস রাখলাম। সো এই জিনিসগুলো একদম হাইলি ডকুমেন্টেড ভাবে ওরা কিন্তু বলে দেয় যে আপনাকে হচ্ছে কিসের কিসের উপরে মার্কস ওরা দিবে, মোস্ট অফ দ্য টাইমসই বলে দেয়, আমি যতটুকু দেখছি ওরা বলে দেয়। সো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি নাও লাগে আপনি তাও দিবেন, কারণ আপনার আছে তো। অনেক সময় হয় কি আপনার হয়তো বা গ্যাপ আছে, আপনার হয়তো বা 5 বছর গ্যাপ আছে, 10 বছর গ্যাপ আছে, এখন এই 10 বছর আপনি কি করছেন, যদি ওই প্রোগ্রামে নাও বলে যে হচ্ছে আমি আপনার এক্সপিরিয়েন্সের উপরে মার্কস দিব, এরকম যদি নাও থাকে তাও আপনাকে দিতে হবে। কারণ কি আপনাকে তখন জাস্টিফাই করতে হবে এসওপিতে বা হচ্ছে আপনার সিভিতে যে আমি আসলে এই 5 বছর গ্যাপে এই মাস্টার্সটা করতে যাচ্ছি বা 10 বছর গ্যাপে করতে যাচ্ছি, এর মধ্যে আসলে আমি এই কাজগুলোর মধ্যে দিয়ে গেছি। তো আপনার যে নিজের যে টাইমলাইন আছে সেটাকে জাস্টিফাই করার জন্য দিতে হবে। যদি এটা পজিটিভলি নেয় তাহলে ওরা আপনার হচ্ছে ওয়েবসাইটে বলে দিবে এবং সেটার জন্য আপনি মার্কসও পাবেন, না হলে পাবেন না। ভাই অনেকই মানে দেশে আছে যেগুলোতে হচ্ছে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্টে কিউ থাকে। যদি আমার অ্যাপ্লিকেশন ওই দেশ, আপনি কি জার্মানির কথা বলতেছেন? হ্যাঁ ফর এক্সাম্পল জার্মানি, যদি না, এরকম জার্মানিতে যারা ইরাসমাস মুন্ডাস পায় তাদের কোনো ওয়েটিং টাইম নাই, তাদেরকে বরং আরো ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং সম্ভবত জার্মানিতে আপনার এম্বাসির জন্য যেই ভিসা ফি লাগে সেটাও মনে হয় নেয় না, এটা আমি এক্স্যাক্টলি শিওর না, বাট কিছু কিছু দেশে নেয় না, তার মধ্যে জার্মানি সম্ভবত আছে।
বাট আমি শিওর না, বাট আপনার ওয়েটিং টাইম নিয়ে জানাতে কোনো সমস্যা নেই, ওরা ইমিডিয়েটলি ডাকে। থ্যাংক ইউ ভাইয়া, আমি কোশ্চেন করবো আমার শেষ। আচ্ছা, আপনারা যারা কোশ্চেন করতেছেন আপনারা হচ্ছে চেষ্টা করবেন কোশ্চেনটা একটু শর্ট করার জন্য, কারণ আমাদের সময় কম এবং আরো অনেকে কোশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করছে। হচ্ছে এমডি আসাদুজ্জামান ভাই, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল যে আমি আমার ইন্টেনশন আছে স্যার যে এক থেকে একাধিক সাবজেক্টে আর কি অ্যাপ্লাই করা। এখন সেক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার কি আমি চেঞ্জ করব, মানে সাবজেক্ট ওয়াইজ? কারণ আমি চাচ্ছিলাম যে স্যার প্রত্যেকটা ক্যাটালগে সাবজেক্টের প্রোগ্রামগুলো দেখে আমি হচ্ছে এসওপিটা চেঞ্জ করতে বা সেখানে হ্যাঁ আমার হ্যাঁ, কি আপনার অ্যাপ্লিকেশন হবে প্রোগ্রাম স্পেসিফিক। যদি আপনি 5টাতে অ্যাপ্লাই করেন তাহলে 5টার জন্য 5 রকম থাকবে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে রিকমেন্ডেশন লেটারটা কি স্যার চেঞ্জ করা লাগবে? রিকমেন্ডেশন লেটার যদি আপনার সিচুয়েশন এমন হয় যে আপনি প্রোগ্রাম স্পেসিফিক নিতে পারছেন নেবেন, আর যদি না হয় সেক্ষেত্রে জেনারিক নিতে পারেন, কারণ রিকমেন্ডেশনের উপরে হচ্ছে যে ওয়েটটা থাকে সেটা তুলনামূলক কম থাকে। সাপোজ এসওপি তে যদি 30 থাকে তাহলে হয়তো বা আপনার রিকমেন্ডেশনে 5 থাকবে। সো আমার মনে হয় আপনি যদি জেনারিকও নেন তাও আপনি একটা ভালো মার্ক সিকিউর করতে পারবেন। সো রিকমেন্ডেশন লেটারটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। যদি আপনি নিতে পারেন 5টার জন্য 5 রকম, ফাইন। আর যদি না পারেন তাহলে জেনারিকও চলবে, বাট বেটার হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক নিতে পারলে ভালো। আর স্যার মাস্টার্সে এনরোলমেন্ট থাকা অবস্থায় কি অ্যাপ্লাই করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনাকে বুঝতে হবে যে আপনি এটাকে জাস্টিফাই কিভাবে করবেন। আপনি আদৌ ওই মাস্টার্সটা দেখাবেন নাকি দেখাবেন না? না স্যার, ওটা কি দেখালে সমস্যা নাকি হচ্ছে না দেখানোই না না, বেটার হবে? দেখালে সমস্যা নাই, বাট যদি এমন হয় যে আপনি হচ্ছে শেষের দিকে আছেন, আপনি শেষের দিকে আছেন বা শেষ না করে আপনি চলে আসতে যাচ্ছেন, তখন এই প্রশ্নটা আসতে পারে আপনি ওটা শেষ কেন করতেছেন না। ঠিক আছে? সো আমার মনে হয় এটা আপনি যেভাবে নাইসলি হ্যান্ডেল করা যায় সেভাবে করতে পারেন। এবং মাস্টার যদি আপনার এমন হয় যে আছে, ইটস ফাইন। আপনি বললেন যে আচ্ছা আমি সেকেন্ড মাস্টার্সে এটা পাইছি, বাট হচ্ছে এটা আমার হচ্ছে আরেকটু অ্যাডভান্স করার জন্য আমার এই মাস্টার প্রোগ্রামটা প্রয়োজন। সো একটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে করতে পারেন। আর যদি এমন অবস্থা হয় যে না আপনি একটা শেষের দিকে আছেন বাট শেষ না করে চলে আসতে চাচ্ছেন, তখন এই প্রশ্নটা আসতে পারে। জি স্যার, বুঝতে পারছি। মাহমুদুল হাসান ভাই, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। স্যার আমার কোশ্চেনটা মূলত আমি যেহেতু অলরেডি ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্স শেষের দিকে চলে আসছি, তো আমি চাচ্ছি না আর মানে ডবল মাস্টার্স করতে। তো ইউরোপে কি সরাসরি বিডি থেকে মানে ডাইরেক্ট মাস্টার্স এর পাথওয়েটা কেমন হতে পারে, বা ইরাসমাস শুধু কি এমএসসি এর জন্য না পিএইচডি এর জন্য আছে? আচ্ছা, ইরাসমাস মুন্ডাস শুধুমাত্র মাস্টার্স, তবে ইরাসমাস মুন্ডাসের মতো একটা পিএইচডিও আছে যেটাকে আমরা ম্যারি কিউরি ফেলোশিপ বলে থাকি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দিয়ে থাকে। আপনি যদি পিএইচডির কথা চিন্তা করেন তাহলে আমি বলবো ইউরোপের পিএইচডির কথা, তাহলে আমি বলবো হচ্ছে আপনি মাস্টার্সের থ্রুতে যান। শুধুমাত্র বাংলাদেশি মাস্টার্স দিয়ে ইট উইল বি ভেরি হার্ড। ইনফ্যাক্ট আমি বলবো কোয়াইট ইম্পসিবল। কারণ আমার এক্সপিরিয়েন্সে ইউরোপিয়ান ডিগ্রি নিয়েও আমি এখানে স্ট্রাগল করতে দেখছি পিএইচডিতে। এবার আমি নিজেও করতেছিলাম, এরকম একটা সিচুয়েশন গেছে। সো আমার কাছে যেটা মনে হয় ইউরোপের পিএইচডি পাইলে খুবই ভালো, এক্সিলেন্ট, বাট এটা পাওয়ার জন্য ইনিশিয়াল যেই পয়েন্টটা থাকে সেটা হচ্ছে মাস্টার্সে আসা। কারণ এরা একটু এখানকার ডিগ্রি ওরা বেশি ট্রাস্ট করবে, অ্যাটলিস্ট অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ। এবং কম্পিটিশন খুব ভেরি হাই। সো আমি আপনাকে বলবো সহজ পথটা নিতে। আপনি অবশ্যই ট্রাই করেন, অবশ্যই ট্রাই করেন। ট্রাই করতে তো সমস্যা নেই, কারণ এখানে অ্যাপ্লিকেশন করার কোনো ফি লাগে না, কারণ আপনি এখানে জব অ্যাপ্লিকেশন করতেছেন। সো জব অ্যাপ্লিকেশনের জন্য আপনার ফি লাগতেছে না। আপনি ট্রাই করেন প্রজেক্টগুলোতে, দেখেন সম্ভব হয় কিনা। এবং পাশাপাশি আপনি মাস্টার্সটাকেও কনসিডারেশনে রাখতে পারেন যদি মনে করেন যে ইউরোপে পিএইচডি করবেন।
এটা একটা আমার মনে হয় ফিজিবল একটা পাথ হইতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার। মুর্শিদুর রহমান খান, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আরিয়ান ওয়ালাইকুম আইটিএম আসসালাম। ডিপার্টমেন্ট থেকে। স্যার আমার প্রশ্ন আরিয়ান হচ্ছে যে আপনি বলেছিলেন যে ডকুমেন্টস অনেক রকম হতে পারে, চাইতে পারে ওরা প্রোগ্রাম স্পেসিফিক। তো আমার একাডেমিক ডকুমেন্টস ছাড়া আর কি টাইপের ডকুমেন্টস চাইতে পারে ওয়ার্স্ট কেস সিনারিও, যেহেতু আমিও সিএসসি ব্যাকগ্রাউন্ড, আপনিও সিএসসি ব্যাকগ্রাউন্ড, আপনার ক্ষেত্রে কিরকম টাইপের ডকুমেন্ট লেগেছিল academic ছাড়া? মজার কিছু ডকুমেন্ট আছে, যেমন বিডিএমএ প্রোগ্রামের একটা ডকুমেন্ট ছিল, ওরা বলতেছিল তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে থাকো তাহলে তোমার প্রোগ্রামটা যে ইউজিসি অ্যাপ্রুভ করছে সেটার একটা কপি লাগবে। এবার তুমি বোঝো যে তোমার প্রোগ্রাম আদৌ অ্যাপ্রুভড কিনা। ইউজিসির লিস্ট থেকে দেখাইলেও হবে না, ওইটা হচ্ছে ইউজিসির যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টটা দেখাইতে হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি ছিল। আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যেই অ্যাপ্রুভালটা ইউজিসি থেকে নিয়ে আসছিল সেই অ্যাপ্রুভালের কপি বের করে নিয়ে আসছিল। তাহলে আমাকে বোঝো রেজিস্টার অফিসে কিভাবে ঘোরা লাগছে। সো এটা একটা এক্সট্রা হচ্ছে ডকুমেন্টস। আর আরেকটা কমন একটা ডকুমেন্টস আছে যেটা সবসময় লাগে তোমার ন্যাশনালিটি বোঝানোর জন্য, তুমি কোন দেশে আসো সেটার জন্য। তুমি যেখানে জব করতেছো সেখান থেকেও নিতে পারো, তুমি যেখানে পড়াশোনা করতেছো সেখান থেকেও নিতে পারো, অথবা তুমি তোমার পৌরসভা থেকেও নিতে পারো। এরকম কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগতে পারে। স্যার তাহলে আমাদের কি ব্যাচেলর নিচে ডকুমেন্টেশন গুলো কি লাগে এসএসসি এইচএসসি? না, এসএসসি এইচএসসি এগুলার আর কোনো ইয়ে নাই। তো একটা Okay. ইন্টারেস্টিং কথা বলে, আমি যে পিএইচডি তে এনরোল করছি এখানে আমি ব্যাচেলর কই করছি, কিসে করছি, ব্যাচেলর আদৌ করছি কিনা আমাকে কেউ জিজ্ঞেস করে নাই, কেউ ডকুমেন্টস নেয় নাই। খালি মাস্টার্স এর আমার সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্টটা নিয়েই আমার হচ্ছে এনরোলমেন্ট হয়েছে। সো যেটা হয়, তুমি ব্যাচেলর করছো মানে তুমি হায়ার স্টাডি, সরি, তুমি যে প্রাইমারিতে পড়ছো বা হচ্ছে হাই স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, এগুলা সবাই ধরে নেয়। সো ওগুলার আর কোনো প্রয়োজন নেই। Okay. স্যার একটা প্রশ্ন হচ্ছে রেকমেন্ডেশন লেটার নিয়ে। তো আমাদের কি স্ক্যান কপি সাবমিট করতে হয় না প্রফেসরের কাছে ইমেল যায়, সেই ইমেইলে রিপ্লাই এটা প্রোগ্রাম স্পেসিফিক। কিছু প্রোগ্রামে বলবে যে তুমি প্রফেসরের কাছ থেকে নিয়ে আসো কপি করে, সেটা স্ক্যান করে সেটা আপলোড দাও। কিছু প্রোগ্রামে বলবে যে তুমি তোমার প্রফেসরের মেইল দাও, তার ইনফরমেশন দাও, আমরা তাকে মেইল করব, এবং সেই মেইলের থ্রুতে দিতে হবে। সো এটা হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। রাকিব মিয়া, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রাকিব বল। স্যার আমার মাল্টিপল কোশ্চেন ছিল। আমার এখন কথা হচ্ছে কি, আমাদের গ্রাজুয়েশন কমপ্লিটের আগে আর কি, যেহেতু আমাদের সার্টিফিকেট পাই নাই বা আমার স্টিল নাও চলতেছে আর কি, সেক্ষেত্রে আমরা কি দিয়ে অ্যাপ্লাইটা করব, মানে প্রফেশনাল কোনো বা অ্যাকসেপ্টেড কোনো সার্টিফিকেট দেখে অ্যাপ্লাই করব? এইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রফেশনাল, মানে তোমার আমি তোমাকে বেস্ট অপশন যেটা বলতে পারি, আইদার ওই প্রোগ্রাম বলে দিবে যে তুমি যদি শেষ না করো তাহলে তুমি এই জিনিসটা দাও, স্পেসিফিক ভাবে বলে দিবে। আর যদি তুমি ক্লিয়ার একেবারেই না হইতে পারো ওই ওয়েবসাইট থেকে, তাহলে ওদের যে কোঅর্ডিনেট অফিসার আছে ওর হচ্ছে মেইল দেওয়া থাকবে অবশ্যই, যে তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি করতে পারো। তাকে তুমি মেইল করবে যে আমার এই সিচুয়েশন, আমার কোন ডকুমেন্টসটা সব থেকে বেশি হেল্প হবে। কারণ আমি জেনারিক ভাবে তোমাকে অ্যান্সার দিয়ে মিসগাইড করতে চাই না। দেখা যাচ্ছে যে ওরা আসলেই স্পেসিফিক ভাবে কিছু একটা বলে রাখছে, বাট তুমি ধরে নিছো আচ্ছা মাসুম স্যার বলছে তাহলে আমি এটা দিয়ে দেই না। তুমি এই ধরনের সিচুয়েশনে যেটা করবা, প্রোগ্রাম স্পেসিফিক আইদার ওরা বলে দেবে তোমার শেষ না হলে তুমি এইভাবে অ্যাপ্লাই করো, আর যদি না বলে তাহলে এটা অবশ্যই তুমি ওনাদেরকে মেইল করে ক্লিয়ার হয়ে নিবা। ঠিক আছে স্যার। স্যার আরেকটা হচ্ছে কি, আমি আইটি রিলেটেড 8 থেকে 10টা প্রোগ্রাম পাইছি, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম কয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো? বা সেক্ষেত্রে কি আমি সিঙ্গেল যে আমার জিমেল আছে ওইটা ইউজ করবো নাকি মাল্টিপল ইউজ করতে পারি? সেফ জোন কোনটা? জিমেইল না কি বললাম, আমি বুঝতে পারিনি প্রশ্নটা। আমার ইমেল ইউজ করে তো অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে কি আমি একই ইমেল কি আমি 8-10টা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো? হ্যাঁ করবো, সমস্যা নেই, পার্সোনালটা দিয়ে করবো, সমস্যা নেই। স্যার আরেকটা হচ্ছে কি, 3 টাইপের একটা স্কলারশিপ দেয়, যেটা এরাসমাস, একটা হচ্ছে ফুলি ফান্ডেড, আর একটা হচ্ছে টিউশন ফি ওয়েভার, আর একটা হচ্ছে যেটা সেলফ ফান্ডেড। সেক্ষেত্রে সেলফ ফান্ড অথবা টিউশন ফি যদি ওয়েভ করে, সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করা উচিত কিনা, যেহেতু মানে প্রোগ্রামগুলা 3 থেকে 4টা দেশে, 3-4-5টা দেশে আর কি এক্সচেঞ্জ হয়, সেক্ষেত্রে এয়ার ফেয়ার একটা কস্ট আছে বা
ট্রাভেলের একটা ব্যাপার স্যাপার আছে। এটা তো হচ্ছে আসলে তোমার ফ্যামিলির উপরে ডিপেন্ড করবে। আমি এটা বলবো যে তুমি পার্ট টাইম জব করবা বা এইরকম কিছু করবা ভেবে আইসো না, যদি তোমার না সেরকম ব্যাকআপ থাকে। কারণ এটা ডিপেন্ড করে এক এক দেশে এক এক রকম। সো যদি তোমার মনে হয় যে না তোমার হচ্ছে সামহাউ তুমি কোনো কিছুই ম্যানেজ করতে পারো না এখানে, সম্পূর্ণ নিজের বাকি টাকাটা দেওয়া লাগতেছে, সেরকম ব্যাকআপ থাকলে এই ধরনের ডিসিশন নিতে পারো। বাট এটা হচ্ছে আসলে তোমার নিজস্ব ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কিরকম তুমি আমার থেকে ভালো জানো। এই ডিসিশন গুলা তুমি তুমি হয়তো বা তোমার ফ্যামিলির সাথে বসে নিতে পারো। বাট এখানে পার্ট টাইম করে তুমি ইয়ে করবা, এটা আমি খুব একটা এনকারেজ করি না। স্যার সেক্ষেত্রে একজন যে বললো যে লিভিং এক্সপেন্সের জন্য মিনিমাম 25-26 লাখ ব্যাকআপ রাখতে হবে, সেক্ষেত্রে 25 লাখ 26 লাখ টাকা দিয়ে আমি কি 3-4টা দেশে ইরাসমাস করবো, টিউশন ফি হইবে, নাকি আমি সিঙ্গেল কোনো দেশে ফ্রান্সে আমি মাস্টার্সটা করবো, কোনটা বেটার অপশন? কোনো ডিফারেন্স মানে এটা ডিগ্রি ক্ষেত্রে? এগেইন হাইলি হাইলি তোমার উপর ডিপেন্ড করবে। তোমার যদি আহ, এই ধরনের সিচুয়েশন হয় তখনই তুমি ইয়ে করবা যে মানে এটা নিয়ে এত আগাম তোমার আমার মনে হয় না ভাবা উচিত যে আমার যদি এরকম হয়, কারণ এগুলো অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন। আগে তুমি হচ্ছে পাও যে না আমি হচ্ছে সেলফ ফান্ডেড পাইছি, এখন হচ্ছে আমার এত টাকা লাগবে, সাপোজ 25 লাখ 30 লাখ, এবং আমি হচ্ছে একটা পার্টিকুলার দেশে যেতে চাচ্ছি। এরকম সিচুয়েশন হইলে তখন চিন্তা করো, কারণ এগুলো খুবই হাই মানে এগুলো অনেকক্ষণ সময় নিয়ে ইয়ে করা উচিত। কারণ এটা জাস্ট একটা প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে আমার মনে হয় না সীমাবদ্ধ রাখা উচিত। স্যার এগুলো নিয়ে অনেক 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 সময় নিয়ে ভাবা উচিত। ওয়েবসাইট এবং পোর্টফোলিও অনেক ক্ষেত্রে রিকোয়ার্ড, সেক্ষেত্রে এগুলো ফরম্যাটেশনটা কিরকম হবে? লিঙ্কডইন যথেষ্ট। লিঙ্কডইন, ওকে স্যার, ধন্যবাদ স্যার। ইয়ামিন হাসান, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন মানে এই বছর যারা অ্যাপ্লাই করতেছে, তো সবাই তো আর মানে সবাই তো আর স্কলারশিপটা পাবে না। তো এমনও হুম। তো হইতে পারে যে এই বছর কেউ করলো রিজেক্ট পাইছে, দেন নেক্সট ইয়ারে যায় কেউ কি অ্যাপ্লাই করতে পারবে ইরাসমাস? হ্যাঁ হ্যাঁ পারবে। রিজেক্ট তুমি খাইতে পারো, সমস্যা নাই। এখানে 30 বছরের কোনো লিমিটেশন নাই, তুমি চালাই যেতে পারো। জি স্যার, মানে এটাই ছিল। আর আরেকটা হচ্ছে বলতে স্যার মানে মানে কিছু কিছু ওয়েবসাইট আছে যে যেখানে সেন্ট্রালি আলটিমেটলি মানে ফুল ওয়ার্ল্ড এর কোনটাতে মানে কখন স্কলারশিপ বা এরকম কোনো ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো মানে দেখার মতে যেই যে ওয়েবসাইট গুলো পাইছি ওইগুলোতে ইনফরমেশন গুলো কিন্তু বেশি হিজিবিজি। বাট আপনার জানা মতে কোনো ওয়েবসাইট আছে কিনা যেটাতে আমরা মানে ক্লিয়ারলি একটা সেন্ট্রালি সবকিছু সব স্কলারশিপের ইনফরমেশন গুলো একসাথে পাইতে পারি? না না, এরকম আমার কোনো কিছুই জানা নাই। আমি লাইফে খুবই খুবই কম অ্যাপ্লিকেশন করছি। সো আমার এই ভার্সেটাইল নলেজটা অনেক কম। সো আমি খুব কমের উপর দিয়ে গেছি এবং আমি সেটুকুই শেয়ার করছি আসলে। স্যার স্টাডি পোর্টালে ওখানে সবকিছু পাওয়া যায়। থ্যাংক ইউ। এসকে রুশন খালিদ ভাই, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরাসমাসকে সাইডে রেখে যদি চিন্তা করি, আপনার ভার্সিটিতে কিভাবে মাস্টার্স কিংবা পিএইচডি অ্যাপ্লাই করতে পারি আপনি যেখানে আছেন বা এই ধরনের ইউনিভার্সিটিতে? আচ্ছা আপনি আচ্ছা আমার ইউনিভার্সিটিতে আমার আমার যে টিএ আছে উনি হচ্ছে রেডি করতে হবে নাকি স্যার ডিফারেন্ট কিছু? বুঝি না, আরেকবার বলবেন? আমি আমি কথা বলা শুরু করে দিয়েছিলাম আপনার কোশ্চেন শেষ হওয়ার আগে। স্যার ইরাসমাসের যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা যদি স্ট্যান্ডার্ড প্রোফাইল বিবেচনা করি তাহলে কি ইউরোপের যে কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে, নাকি হচ্ছে কোনো স্পেসিফিক ফরমেশন আছে, যেমন হচ্ছে কেউ রিসার্চ বেসড অনেক বেশি, আবার যে ইরাসমাসের ক্ষেত্রে সিজিপি এর একটা বড় একটা ওয়েট আছে, এই ধরনের যে বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড কোনো জায়গা আছে কিনা? আমার মনে হয় না এরকম কোনো স্ট্যান্ডার্ড জায়গা আছে। আপনি যদি ইরাসমাস মুন্ডাসের জন্যই নিজেকে প্রিপেয়ার করেন আমার মনে হয় যথেষ্ট, কারণ এদের সিলেকশন অলরেডি ভেরি হাই। এবং আমার মনে হয় আপনি যদি ইরাসমাস মুন্ডাসের জন্য প্রিপেয়ার হইতে থাকেন আপনার মোস্ট অফ দ্য জিনিসই আপনার হয়ে যাচ্ছে। এখানে আর এক্সট্রা হয়তো বা দু একটা জিনিস লাগতে পারে, বাট আপনার কাছে তো সবকিছুই থাকতেছে নাকি?
আমার মনে হয় ইরাসমাস মুন্ডাসের জন্য আপনি প্রিপেয়ার হলেই যথেষ্ট। এমডি কামরুল ইসলাম, আপনি আপনার প্রশ্নটি আসসালাম- করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কামরুল। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে স্যার আমরা অ্যাপ্লাই করার পরে স্যার এইটা কয়দিন সময় নেয় যে একটা কনফার্মেশন পাওয়ার জন্য যে আদৌ আমি সিলেক্টেড? সাধারণত ওরা ওরা আমি যে টাইমলাইনটা দেখাইলাম ওই টাইমলাইনে ওরা বলে দেয় যে আমরা এরকম সময় জানাই। সো এগেইন এটা হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক, কিছু প্রোগ্রামে বেশি সময় নেয়, কিছু প্রোগ্রামে কম সময় নেয়। সো এটা ধরে নেওয়া যে 3 থেকে 4 মাস সময় নিতে পারে। স্যার ধন্যবাদ স্যার। অডিয়েন্স থেকে আর কোনো কোশ্চেন নেই? স্যার আমার একটা ভুল হয়েছিল যে আপনার কোশ্চেন চলাকালীন আমরা হচ্ছে আমাদের কিউএন সেশন শুরু করে দিয়েছিলাম। স্যার আপনি যদি চান আপনার ওই কিউএন সেশনটা স্যার কন্টিনিউ করতে পারেন। এটা স্যার আমার পক্ষ থেকে ভুল হয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। না না, সমস্যা নাই, সমস্যা নেই। কাকুন কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম এরকম যে স্টাডি গ্যাপ যেটা বলতেছিলেন, আমি যদি এই টাইমটাতে জব করি ওই রিলেটেডই সাবজেক্ট রিলেটেড, সেক্ষেত্রে কি ওটা গ্যাপ ধরা হবে নাকি হচ্ছে ওটা হচ্ছে মানে না শোনেন, গ্যাপ নিয়ে মেজরলি কোনো সমস্যা নাই। কিছু কিছু স্কলারশিপের সমস্যা আছে, বাট ইরাসমাস মুন্ডাসে নাই। আপনি গ্যাপ থাকলেও সমস্যা নাই। সো যদি গ্যাপের সময়টা আপনাকে জাস্টিফাই করতে হবে। আই হোপ আপনি কোনো একটা হয়তো বা জব করছেন বা হচ্ছে রিলেভেন্ট কোনো রিসার্চের মধ্য দিয়ে গেছেন বা কিছু একটা করছেন, সেই জিনিসটা দিয়ে আপনাকে জাস্টিফাই করতে হবে যে আমি এই বছর আমি এগুলোর মধ্য দিয়ে গেছি। মানে এমন যত না হয় যে না আমি হারিয়ে গেছিলাম, এরকম কোনো কিছু না হলেই আপনার মানে জাস্টিফাই করার জন্য হলেও অ্যাটলিস্ট জবটা দেখাইতে হবে। ওকে, গট মাই অ্যান্সার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আর কিছু ডকুমেন্ট ছিল, আমি হয়তো বা 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। সেটা হচ্ছে ক্যান ইউ শেয়ার ইউর স্টুডেন্ট লাইফ, পার্ট টাইম ওয়ার্ক, নেটওয়ার্কিং, কালচার, ক্যারিয়ার প্রসপেক্টস। আমি কোথায় শেষ করছিলাম? আচ্ছা, স্পাউস নিয়ে বলতেছিলাম যে স্পাউস হচ্ছে এটা কান্ট্রি স্পেসিফিক এবং এটা এম্বাসি কি চাই আপনার স্পাউসকে নিয়ে আসার জন্য সেটা দেখতে হবে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে নিয়ে আসতে পারবেন। এটা আমার মনে হয় না খুব বেশি ঝামেলা। কিছু এক্সট্রা ডকুমেন্টস ওয়াইফের জন্য বা আপনার হাজবেন্ডের জন্য দেখানো লাগতে পারে। So what are the careers purpose after graduation? দেখেন আমি অনেকগুলো কথাই বলছি, যেমন আপনি যখন আপনার মাস্টার্স করবেন মাল্টিপল দেশে করবেন, মাল্টিপল প্রফেসরের সাথে আপনার যোগাযোগ হবে, আপনার মাল্টিপল হয়তো বা ইন্ডাস্ট্রিতেও আপনি ইন্টার্নশিপ বা থিসিস এগুলো করবেন। সো আপনার কানেকশন বেশ ভালো মতোই বিল্ড হবে এবং আমার মনে হয় আপনি গ্রাজুয়েশনের পরে আপনার রিলেভেন্ট যে ফিল্ড আছে সেখানে কাজ করতে পারবেন। বাট হ্যাঁ, ইউরোপে হাইলি কম্পিটিটিভ হচ্ছে সবকিছু। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাট আমার মনে হয় এটা পসিবল। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নেটওয়ার্কিং এন্ড কালচার এক্সচেঞ্জ অপরচুনিটিস ডু স্টুডেন্টস গেট? আচ্ছা, নেটওয়ার্কিং এবং কালচার এক্সচেঞ্জ আমার মনে হয় আমি এই কোশ্চেনের আনসার দিছি। স্টুডেন্ট লাইফ এন্ড পার্ট টাইম ওয়ার্ক। স্টুডেন্ট লাইফ আপনি যদি ফুললি ফান্ডেড নিয়ে আসেন, আপনার হচ্ছে ভেরি ইজি আপনার লাইফ। আর পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি এটা এগেইন ডিপেন্ড করে কোন দেশে যাচ্ছেন, সেই দেশের কি অবস্থা, কোন শহরে যাচ্ছেন সেই শহরের কি অবস্থা, সেগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি ফুললি ফান্ডেড নিয়ে আসতে পারেন, মানে ইরাসমাস মুন্ডাস যদি পান, তাহলে আপনার আসলে পার্ট টাইম ওয়ার্কের প্রয়োজন পড়বে না। এবং হচ্ছে ইরাসমাস মুন্ডাসে বলাও থাকে যে তুমি আর অন্য কিছু করবা না, বাট সমস্যা হয় না, আপনি করতে পারেন। বাট এগুলা মেইনলি করে না স্টুডেন্টরা, খুব একটা দেখি নাই। আচ্ছা, হাউ ডিড ইউ ইউটিলাইজ ইউর ইউনিভার্সিটি রিসোর্সেস ফ্রম ডিআইইউ টু টিউডেল টু অ্যাচিভ সাকসেস? না, আমি ডেফোডিল থেকে কোনো কিছুই আসলে টিউডেল ঢোকার জন্য ইউজ করি নাই, কারণ আমি গল্পের থ্রুতে অলরেডি বলছি যে এখানে শুধুমাত্র আমার মাস্টার্সের আমি কি কাজ করছি সেগুলো নিয়ে হয়েছে। সো এখানে ডিআই নিয়ে কোনো কথা হয় নাই, ইন্টারভিউতেও হয় নাই, ইনফ্যাক্ট অফিসিয়ালি কোনো কিছু চাই নাই যে তুমি ব্যাচেলরে কি করছো। সো এখানে আমি আসলে ডেফোডিল থেকে তেমন কিছু ব্যবহার করি নাই টিউডেলটা আসার জন্য। তারপরে হচ্ছে আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। আচ্ছা, এখানে গ্যাপ নিয়ে বলছেন, আমার মনে হয় গ্যাপ নিয়ে আমি বলছি 8 বছরের গ্যাপ আছে, সমস্যা নাই। আপনি 8 বছরে আসলে কি কি কাজ করছেন সেটা দেখান, সেটা দেখায় আপনার প্রোফাইলটাকে মানে এসওপিতে আপনি বোঝান যে আমি এই কাজ করছি, আমি এই কাজ করতে যে আসলে এটার প্রতি আমার ইন্টারেস্ট হয়েছে,
যেটা জ্ঞান অর্জনের জন্য আমার আগ্রহ হয়েছে এবং আমার মনে হয়েছে এই প্রজেক্টের এই সাবজেক্ট বা এই ক্রাইটেরিয়া গুলো আমার এই হচ্ছে উইকনেস বা এই আগ্রহটাকে আসলে মিট করতে পারবে। সো এইভাবে আপনি প্রেজেন্ট করেন, আমার মনে হয় আপনার যে 8 বছরের গ্যাপ আছে সেটাও ফাইন। Will this type of professional background strengthen my application? আমি ধরে নিচ্ছি এই কোশ্চেনটা এখানকার সাথে ছিল, বাট আমি আরেকবার বলছি যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার অ্যাপ্লিকেশনকে স্ট্রেংথ করবে কিনা সেটা ডিপেন্ড করে। একজন স্টুডেন্ট যদি নতুন কেবল পাস করে বের হয়েছে, তার আসলে ওই প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেওয়ারই সময় হয়নি, সেক্ষেত্রে খুব বেশি একটা ম্যাটার করে না। আবার আপনার যেহেতু গ্যাপ ছিল আপনার ওই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা, সেক্ষেত্রে স্ট্রেংথ নাও হতে পারে। বাট ইটস নাইস টু হ্যাভ যে আপনি একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছেন, আপনার যে গ্যাপটা ছিল। বাট অবশ্যই আপনি এটা বলবেন যদি কোনো প্রফেসর পছন্দ করে, সেটা আপনার পজিটিভলি যাইতে পারে, বা প্রোগ্রাম যদি পছন্দ করে বা বলে থাকে যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের উপরে মার্কিং আছে বা ওয়েট আছে, সেটাও হতে পারে। আচ্ছা, I have completed writing a research paper and I'm working to publish it. Does it help in selection? রিসার্চ ওয়ার্ক ঠিক আছে, মানে আপনাকে পাবলিশ করে অ্যাপ্লিকেশন করতে হবে এমন কোনো কথা নেই। আমি বলবো আপনি যে সিচুয়েশনে আছেন অ্যাপ্লাই করে দেন। এটার জন্য মানে পাবলিকেশনের জন্য ওয়েট করার দরকার নেই, পাবলিকেশন বাদে অনেক স্টুডেন্টের হয়। হুইচ হ্যাবিটস অর অ্যাক্টিভিটিস মেইনটেনিং ফ্রম দ্য ফার্স্ট ইয়ার? আচ্ছা, ফার্স্ট ইয়ারে যারা আছেন তারা আমার মনে হয় ক্রাইটেরিয়া গুলো অলরেডি ধরে ফেলছেন। মেজর যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো রাখেন, রেগুলার পড়াশোনা করেন, রেজাল্টটা ঠিক রাখেন, পাশাপাশি এক্সট্রা অ্যাক্টিভিটিস এর সাথে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হন। এছাড়াও আমি যেটা বলবো, আপনি হচ্ছে আর কি বলবেন, আমার মনে হয় এটা যথেষ্ট। আপনি শুরু থেকে ভালো করে পড়াশোনা করলে হয়। ফার্স্ট ইয়ারে আছেন মানে অনেক সময় আছে। ওকে, এত বেশি ঘাবড়ানোর দরকার নেই। ঠিক আছে, আমার মনে হয় শেষ করে দিতে পারি। আর কারো কোনো লাস্ট মিনিট কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা শেষ করে দেওয়া যায়। স্যার চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ইন্টারেস্টিং কোনো কোশ্চেন থাকলে আচ্ছা, কি কোশ্চেন ছিল? আমাকে কি একটু কোশ্চেনটা করতে পারবেন? Based on your work, based on your experience and what you have seen in course, what skill, programming language and technologies would you recommend learning? এটা তো ডিপেন্ড করতেছে, এটা বলা যাবে না, এক্স্যাক্টলি কোনো কিছু বলা যাবে না। যদি প্রোগ্রামিং রিলেটেডই হয়, তাহলে প্রোগ্রামিং তো আমরা খুব ভালো করে জানি যে একটা প্রোগ্রামিং পারে সে সবই পারে বা শিখে নিতে পারে ইমিডিয়েটলি যদি প্রয়োজন হয়। এবং এখন যদি আমি বলি যুগের সাথে তাল মিলায়, তাহলে অ্যাটলিস্ট পাইথনটা শিখে রাখা ভালো, কারণ এআই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো আসার আগে যদি সম্ভব হয় পাইথনটা শিখে নিতে পারে। বা যদি প্রোগ্রামিং এর অন্তর্ভুক্ত হয়, মানে মনে করো যে কেউ সিএসসি তে পড়ছে, সফটওয়্যার পড়তেছে, অলরেডি জানে, ইটস নাইস টু হ্যাভ। এটা স্পেসিফিক ভাবে বলা ঠিক না যে তুমি এই প্রোগ্রামিং শিখে আসো তাহলে, বা আমি দেখছি এই প্রোগ্রামিং, বাট জেনারিক ভাবে যদি বলা যায় তাহলে পাইথনটা শিখতে পারে, কারণ পাইথন অনেকে ব্যবহার করতেছে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, ডু আই নিড টু ইনক্লুড মাই এসএসসি এন্ড এইচএসসি ইন মাই ইউরোপাস সিভি? নট ম্যান্ডেটরি, বাট যদি মন বলে অনেক বেশি ভালো, লাইক ডাবল গোল্ডেন আছে, লিখতে পারে, বাট নট নেসেসারি। আমরা আশা কারণ করতেছি ওইটার উপরে কোনো ওয়েট নাই। স্যার এসএসসি ইন্টারভিউর উপরে কোনো ধরনের ওয়েট নাই। ইউনিভার্সিটির ব্যাচেলর লাস্ট হচ্ছে ব্যাচেলর। স্যার ইন্টারভিউ কল পাইলে সেখান থেকে রিজেকশনের চান্স কত পার্সেন্ট? হ্যাঁ, সেটা তো ওরাই বলে দেয়, চান্স তো থাকে, না হলে ডাইরেক্ট দিয়ে দিত না। ইন্টারভিউতে কি কোশ্চেন করে বা কি রিলেটেড কোশ্চেন হয়? এগেইন প্রোগ্রাম স্পেসিফিক, প্রোগ্রামে ইনফ্যাক্ট ওরা বলেও দেয় যে হচ্ছে তুমি তোমার এই বিষয় নিয়ে আমরা দেখব, যেমন তোমার মোটিভেশন নিয়ে আমরা দেখব, বা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড নলেজ নিয়ে আমরা দেখব। এটা কিন্তু ওরা স্পেসিফাই করে দেয়, মোস্ট অফ দ্য টাইমে ওরা বলে দেয় যে তোমার এই রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা দেখব, যে তুমি হচ্ছে কতটুকু ক্যাপাবল, বা তোমার মোটিভেশন দেখব। সো এগুলো ওরা বলে দেয় তোমার ইন্টারভিউতে কি নিয়ে বা কোন বিষয় নিয়ে ওরা কথা বলতে চায়, সেটা ওরা বলে দেয়, এবং আলাদা আলাদা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা। তো এটা আগে থেকে কিছু বলা যায় না। One last question, how many publication you had when you applied for the scholarship, and what will be the minimum number of publication that will befit my case? আচ্ছা, শোনেন,
বলি, আপনি ওই 10-12টা উল্টাপাল্টা পাবলিকেশন করার থেকে না করা বেটার। পাবলিকেশন লাগে না, পাবলিকেশন ছাড়া অনেক স্টুডেন্টের হয়। এটা বাংলাদেশে সামহাউ এই অনেক বেশি পাবলিকেশন করতে হবে, অনেক বেশি সাইটেশন পাইতে হবে, ঠিক আছে? এইগুলাতে ইউরোপিয়ানরা বিশ্বাসী না। তাদের কথা হচ্ছে যে তুমি একটা থিসিসে কাজ করো, একটু ভালো মতো কাজ করো, হুইচ ইজ এনাফ। তুমি কথা বলতে পারবা 5 মিনিট, হুইচ ইজ এনাফ। এই বাংলাদেশের আমি আমি দেখে আসছি, কারণ আমি তো কিছুদিন আগে বাংলাদেশেই ছিলাম। অনেক পাবলিকেশন করতে হবে, পাবলিকেশন না হলে স্কলারশিপ হবে না, এই এই ভুংচুং বোঝায় একটা মিথ্যা একটা পরিবেশ তৈরি করছে। ইনফ্যাক্ট আপনাদের একটা মজার কথা বলি, আপনার আমি এক্সাক্ট নাম্বার কিন্তু বলে নাই, কারণ আমার এক্সাক্ট নাম্বার অনেক বেশি। তো এক্সাক্ট নাম্বার বলে নাই কারণ কি জানেন? আমার যখন টিউডেলটে ইন্টারভিউ হয়, আমাকে জিজ্ঞেস করছিল আপনার এত কেন পাবলিকেশন, আপনি তো অনেক কাজ করছেন। আমি বলছি যে না, আমারে মাফ করেন, আপনি যদি ওর মধ্যে ঢুকেন তাহলে দেখতে পারবেন যে ওর মধ্যে কাজের কাজ খুব একটা ভালো নাই, কারণ আমি হচ্ছে সময় পাই নাই, এবং এগুলা ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদের কাজ। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে আসলে এই আমরা বাংলাদেশে যেগুলোরে আসলে পাবলিকেশন বা নাম্বার অফ পাবলিকেশন বা যেগুলো বলি, সেগুলো এখানে আমরা যদি এক্সপ্লেন করি, এগুলো এক একটা অ্যাসাইনমেন্টের থেকে অনেক বেশি কম কাজ। সো আমার মনে হয় আপনি যদি খালি আপনার পাবলিকেশনের দরকার নাই, আপনি থিসিসে একটা ভালো কাজ করেন, আপনি ইউনিক থিঙ্ক করেন, যেটা নিয়ে আপনি কথা বলেন যে আমি থিসিস করতে চাই, এটা আপনার পাবলিকেশনের কোনো দরকার নেই। এই বিষয়টা খুবই ভেগ, এই জন্য পাবলিকেশন নিয়ে বলি নাই, আমি নাম্বারও বলি নাই, আমার কথাগুলো ছিল। ওয়ান্স এগেইন, এটা একটা সো কল্ড আমেরিকান একটা থিঙ্কিং বাংলাদেশে, যে অনেক বেশি পাবলিকেশন থাকলে, অনেক বেশি সাইটেশন থাকলে আপনি এই সুবিধা পাবেন। অ্যাটলিস্ট মাস্টার্সের জন্য এবং ইউরোপে আপনার এগুলোর কোনো দরকার নাই। আপনি চেষ্টা যদি করেন সেটা যথেষ্ট, বাট একটা কাজের কাজ করেন, হাবি জাবি মেলা কিছু করার দরকার নেই। স্যার ওভারঅল মিলিয়ে হায়ার স্টাডিজের জন্য ইউরোপ আমেরিকা কোনটা সিলেক্ট করা উচিত লাস্ট? হ্যাঁ, ওভারঅল সবকিছু বিবেচনায় হায়ার স্টাডিজের জন্য কোনটা সিলেক্ট করা উচিত, ইউএস, আমেরিকা আর ইউরোপ? এই তো একটা কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন করে দিলেন লাস্টে। আচ্ছা শোনেন, হায়ার স্টাডিতে আপনার ইউরোপে টেকা কঠিন, বাট ইউরোপ বেস্ট প্লেস। ইউএসএ তে যাওয়া সহজ, বাট অ্যাজ কম্পেয়ার টু ইউরোপ আমার কাছে মনে হয়েছে একটু ওয়ার্স প্লেস, অ্যাটলিস্ট পিএইচডি পর্যন্ত। কেন বললাম? আমি যখন পিএইচডিতে অ্যাপ্লাই করছি, আমার হচ্ছে সেকেন্ড অপশনে ছিল কানাডা, থার্ড অপশনে ছিল হচ্ছে ইউএসএ, এবং ইউকে আমার কোনো অপশনেই ছিল না। যদিও আপনারা হয়তো বা ইউএসএ বা, আমি এটা বলতেছি না যে ওদের ভালো ভালো ইনস্টিটিউট নাই, অবশ্যই ভালো ভালো ইনস্টিটিউট আছে, বাট আপনি যেহেতু বললেন যে অ্যাজ কম্পেয়ার টু দেম, আমি চিন্তা করছি লাইফ ব্যালেন্স। আমি ইউরোপিয়ান কালচার নিয়ে এই জন্য বলছি যে ভাই, আমি এই 4-5 বছর লাইফটারে নষ্ট করতে চাই না, আমি পড়াশোনাও করতে চাই, লাইফটাকে এনজয় করতে চাই। তো সবকিছু বিবেচনায় আমি হচ্ছে আমার পার্সোনাল পার্সপেক্টিভ হচ্ছে ইউরোপ আমি রাখছিলাম। বাট আপনি যদি আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলেন যে ইউএসএ আছে, আপনার কাছে মনে হবে ইউএসএ সেরা, আমার সাথে কথা বলতেছেন এখন মনে হবে ইউরোপ মনে হয় ভালো। বাট আপনি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স চিন্তা করেন, আপনি যদি মিথ্যা প্রতিযোগিতা, যেটা অনেক বেশি পাবলিকেশন, আমি এটা 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 দেখতে দেখতে আমি ক্লান্ত, আমি এটা কিছু বলেও না। সেটা হচ্ছে যে অনেক বেশি পাবলিকেশন করতে হবে, দরকার কি আপনি একটা একটা কাজ করেন। সো এই যে মেকি ভাবটা, পাবলিকেশনের যে ভাবটা, ইউরোপের অনেক ইউনিভার্সিটি তাদের নাম তুলে দিচ্ছে, ভাই তোমরা র্যাঙ্কিং এ আমার নাম দিও না, তারা ওয়েবসাইটে উল্লেখ করে বলে দেয় যে তুমি আমার নাম দিও, বাট তারা খুবই ভালো ভালো কাজ করে, এবং এদের ওই প্রতিযোগিতা নাই। সো তুমি যদি মনে করো যে না, ওই মিথ্যা প্রতিযোগিতায় যাব না, সেক্ষেত্রে ইউরোপ বেটার। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ইউরোপ বেটার। তারপরে হচ্ছে বেটার ট্রিটমেন্ট। বেটার ট্রিটমেন্ট ইন এ সেন্স যে তুমি 9 মাস, সাপোজ তোমাকে যদি আমি একটা কথা বলি, তুমি হচ্ছে ইউএসএ তে পিএইচডি করতে যাবা, এটা আবার একটা এক্সট্রা ভাব যে ডিরেক্ট পিএইচডি না, ওটা হচ্ছে মাস্টার্স লিডিং টু পিএইচডি। দেখবা যে যাওয়ার পরে তার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে থাকে 1.5 বছর বা 2 বছর, এরপরে তার পিএইচডি মূলত শুরু করে। সো এটা আলটিমেটলি ওদের 5-6 বছর এমনি লেগে যায়, ইউরোপে আসে মাস্টার্স করার জন্য, তারপর পিএইচডি করে। সো 2 বছর প্লাস 4 বছর বা 2 বছর প্লাস 3 বছর, মানে 5 থেকে 6 বছর এখানেও লাগে। তো এখানে বিষয়টা কি, হ্যাঁ তুমি মাস্টার্সের সময় একটু স্ট্রাগল করা লাগতে পারে, বাট হায়ার স্টাডি তুমি যদি পিএইচডির কথা চিন্তা করো, তোমার এখানে হচ্ছে যেটা আমি বলতেছিলাম স্যালারিড পজিশন, এবং হচ্ছে এটা 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 কিন্তু তুমি স্যালারি পাবা 14 মাসের।
তারপরে হচ্ছে 14 মাসের মানে হচ্ছে 2টা তুমি বোনাস পাবা, প্লাস হচ্ছে তুমি হচ্ছে তোমার ইনক্রিমেন্ট হবে প্রতি বছর। ইনফ্লেমেশনের সাথে যে ইনক্রিমেন্ট আছে সেটা হবে। বাট তুমি যদি চিন্তা করো তুমি ইউএসএ তে পিএইচডি তে যাবা, ওখানে তোমার ফিক্সড ফান্ড বলে দিবে প্রফেসর। সো তোমার যদি বলে যে $30,000 পার ইয়ার, সো এইটা তুমি আগামী 5 বছর পাবো বা 4 বছর পাবো, ওই সেম অ্যামাউন্টই পাবা। এবং সেটা তোমাকে দিবে হচ্ছে 9 মাসের জন্য, 3 মাসের জন্য তোমাকে আবার খুঁজতে হবে। সো দের ইজ নো কম্পারিজন উইথ ইউরোপ। টু বি অনেস্ট, মানুষ জানেও না এবং ইজিলি আসতেও পারে না। ইউরোপে আসতে গেলে তোমাকে আইদার মাস্টার্স এখানে করাটা বেটার, তাছাড়া সুযোগ পাওয়া যায় না। তো অ্যাটলিস্ট যদি তুমি স্টাডি পর্যন্ত চিন্তা করো, পিএইচডি পর্যন্ত, তাহলে আমি বলবো ইউরোপের সাথে আসলে ইউএসএ কোনো কম্পারিজনে আমি যাব না। কারণ আমি নিজেও যখন অ্যাপ্লিকেশন করছি যে আমি চেষ্টা করব আমি 1 বছর বা 2 বছর যদি আমি ইউরোপে কিছুই না পাই, আমার পছন্দ মতো আমি পিএইচডি না পাই, তাহলে আমি সেকেন্ড অপশনে কানাডা দেখব, তারপরে হচ্ছে আমি ইউএসএ দেখব। এবং ইউকে তো আমার খুবই কাছে, ইউরোপের কাছে। তারপরে আমি ইউকেতে অ্যাপ্লাই আমি করি নাই বা এনকারেজও করি না, কারণ আমি এই সময়টা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসার চিন্তা। সো তুমি যদি ফ্যামিলিগত ভাবে চিন্তা করো, তাহলে তোমার যে আর্থিক ভাবে বা হচ্ছে তোমার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা দরকার, সেটা ইউরোপের সাথে আনকম্পারেবল। এবং তুমি যদি অনলাইনে একটু সার্চও দাও যে কোন কোন দেশগুলা হচ্ছে তোমার ওয়েল ট্রিট করে, অ্যাটলিস্ট হায়ার এডুকেশনে যারা আছে পিএইচডি পর্যন্ত, তুমি ইউরোপের লিস্টে অলওয়েজ পাবা আগে। হ্যাঁ, ইউএস এর কিছু টপ টায়ার ইউনিভার্সিটি আছে, ইনস্টিটিউট আছে, তারা হয়তো বা সুযোগ সুবিধা দিতে পারে। বাট তুমি যদি এভারেজ চিন্তা করো, মানে তুমি যে ওই 1-2% ইউনিভার্সিটির মধ্যে যেতে পারবে এমন না, বাট তুমি যদি ওভারঅল চিন্তা করো, তাহলে এটা ইউরোপ হচ্ছে নাইস প্লেস টু গেট ইন। বাট সত্যি কথা হচ্ছে যে এখানে সার্ভাইভ করাটা একটু কঠিন। কারণ আমি নেদারল্যান্ডের কথা যদি বলি, নেদারল্যান্ডে রিসার্চ ইউনিভার্সিটি আছে 10 থেকে 12টা। সো আমি নেদারল্যান্ডের সাথে কখনো ইউএস কে কম্পেয়ার করতে পারবো না, কারণ এখানে আছে হাজার হাজার। সো হাজারের মধ্যে তুমি এখানে 10-12টা পাবা, 10-12টাই দেখবে 300 থেকে 350 র্যাঙ্কিং এর মধ্যে আছে। যদিও র্যাঙ্কিং আমি খুব বেশি একটা বিলিভ করি না। এর অর্থ হচ্ছে ওভারঅল এখানে যে ইনস্টিটিউট গুলো আছে খুবই ভালো, সার্ভাইভ করা কঠিন, কারণ কি অপরচুনিটি তো কম। সো 10টা ইউনিভার্সিটি তুমি কতই অপরচুনিটি পাবা। তো এটা অবশ্যই বেস্ট তুমি যদি সার্ভাইভ করতে পারো। বাট তুমি যদি ইউরোপে থেকে কম্পেয়ার টু ইজি অ্যাক্সেস চাও, তাহলে ইউএস। তো এটা তোমার উপরে, তুমি যদি সার্ভাইভ করতে পারো ইউরোপে আসো, মোস্ট ওয়েলকাম, বেস্ট প্লেস। বাট তুমি যদি ইজি অ্যাক্সেস চাও, ইউএস চাও। এটা হচ্ছে আমার ভার্ডিক্ট। স্যার আমার একটা লাস্ট কথা ছিল স্যার, সেটা হলো স্যার আমি যদি ইউরোপের অন্য মানে ইরাসমাস ছাড়া যদি অন্য কোনো ভার্সিটিতে একটা মাস্টার্স প্রোগ্রাম করি, তারপরে যদি স্যার পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, সেই জার্নিটা স্যার কেমন হবে? বা এটার ক্ষেত্রে এটা একটা গুড অ্যাপ্রোচ, এটা একটা গুড অ্যাপ্রোচ। তবে ভালো ইনস্টিটিউটে যাও, ঠিক আছে? ভালো ইনস্টিটিউটে যাও, এটা হচ্ছে প্রয়োজন। তুমি যদি এশিয়ার মধ্যেও যাইতে চাও, তুমি কি স্পেসিফিক ভাবে আমাকে বলছো কোশ্চেনের মধ্যে কোন দেশে যাইতে চাও? স্যার আমি ট্রাই করতেছি জার্মানির জন্য স্যার। গুড, ভেরি গুড, ওয়াই নট? স্যার আমি চাচ্ছিলাম জার্মানিতে স্যার মাস্টার্সটা কমপ্লিট করার পরে দেন পিএইচডির জন্য স্যার ইউরোপের ভিতরে যে কোনো শোনো, ইউরোপে একটা কমন একটা প্র্যাকটিস বলে দিই, তুমি যেখানে, এবং এটা একটা হচ্ছে মোটামুটি শিওর শট, তুমি যেখানে মাস্টার্স করবা সেখানে পিএইচডি পাওয়া তোমার জন্য খুবই ইজি, খুবই ইজি। কারণ আমি হচ্ছে ইরাসমাস মুন্ডাসে যে 2টা ইউনিভার্সিটিতে পড়ছি, 2টার থেকে আমি পিএইচডি পাইছি, 2টা আমি না করে দিছি। সো বিষয়টা হচ্ছে যে তুমি যেখানে মাস্টার্স করবা সেখানে তোমার পিএইচডি পাওয়া খুবই ইজি। এটা হচ্ছে মানে সবথেকে ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, ম্যাক্সিমাম ভার্সিটি কি স্যার ইউরোপের ভিতরে আপনি যেটা বলেন টিউডেলফে আপনি যেভাবে স্যার ফান্ডিং পাচ্ছেন, ম্যাক্সিমাম ভার্সিটি কি ইউরোপে এরকম ফান্ডিং প্রোভাইড করে? ফান্ডিং এর বিষয়টা হচ্ছে, দেখো এটা আমি যেটা বললাম, এটা নেদারল্যান্ড, পুরো নেদারল্যান্ডের সবগুলো ইউনিভার্সিটি সিমিলার টাইপ তোমার ফ্যাসিলিটিস দিবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে টোটালি গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। এটা এমন না যে একটা প্রফেসর ডিসিশন নিতে পারে, না। আমি আমার যখন জয়েনিং কোন প্রফেসর আমাকে হচ্ছে আমার 2জন প্রফেসর আমাকে সিলেক্ট করা লাগছে, একজন না। এবং আমারে বাইর করার জন্য মানে এমন না যে প্রফেসর বললো যে তোমার কাজ আমার ভালো লাগে না, এই পরের সেমিস্টার থেকে চলে যাও, না, এটাও পসিবল না, ঠিক আছে? ধন্যবাদ স্যার। মানে ইরাসমাস একটু ডিফিকাল্ট স্যার, সেই জন্য না না, তুমি আসো না, আমি ওই জন্য বললাম তোমার হাতে প্ল্যান এ বি সি সবই থাকা উচিত। ধন্যবাদ ভাই, আপনার এক্সপেরিয়েন্স থেকে একটু জানতে চাচ্ছিলাম যে অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ড ডিগ্রি গুলা মানে ইউরোপে
কি রকম অ্যাকসেপ্টেবল, মানে কেউ যদি মাস্টার্স হ্যাঁ, পার্সিউ এগুলো করে? অ্যাকসেপ্টেবল। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির আপনার সবগুলাতে অ্যাকসেপ্টেবল। আপনি আমেরিকা থেকেও মাস্টার্স করে তারপরে দরকারে পিএইচডি তে আসেন, তাতেও সমস্যা নেই। আচ্ছা, মানে যেটা বাংলাদেশ থেকে সম্ভব না, মানে বাংলাদেশ থেকে শোনেন, লাইক বুয়েট থেকে কেউ বাংলাদেশে করছে, সেটাও তো সম্ভব খুব না একটা বলতে অ্যাকসেপ্টেবল না। এইটা হচ্ছে ইউরোপের মধ্যেই কঠিন হয়ে যায়। মনে করেন যে ইউরোপের আমি একটা মিড ক্যাটাগরি একটা ইউনিভার্সিটি থেকে পড়ে এখন টপ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যাইতে গেলে আমার খবর খারাপ হয়ে যায়। সেখানে আমি আসলে বাংলাদেশ থেকে আমি এটা কোনো সেফ অপশন বলবো না, আপনি হতাশ হয়ে যাবেন এপ্লাই করতে করতে। কারণ কারণ আমি আগেও বলতেছি যে এখানে দেখেন বিষয়টা এমন না যে রিক্রুটমেন্টটা খুব ইজি। প্রফেসর একজনকে নিল, পছন্দ হলো না, এক সেমিস্টার পরে বাইর করে দিল, সেই সুযোগ নাই। সো প্রফেসর তাকেই নেবে, সে মোটামুটি শিওর এবং ট্রাস্ট করতে পারে যে না, এই স্টুডেন্ট দিয়ে আমি আগামী 4 বছরে আমার এই প্রজেক্টটা তুলে দিতে পারবো। এবং ইউরোপের প্রজেক্টগুলো কিন্তু খুবই রিয়েল লাইফ। রিয়েল লাইফ কি মানে, আমি বললাম যে আচ্ছা এটা গুড কাজ করে না, আমার এই কাজটা আসলে ভেরিফাইড হবে। সো এইখানের ইম্প্যাক্টটা তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে বেটার প্রজেক্ট বেসড যেগুলা। সো এই জন্য প্রফেসর গুলা খুবই পিকি ভাবে ওরা হচ্ছে চুজ করে, যে ওরা ট্রাস্ট করতে পারে। ঠিক আছে, সো ওই কম্পিটিশনটা একটু হার্ড, এই জন্য আমি বলতেছি এই কথাটা। স্যার একটা লাস্ট কথা ছিল আমার স্যার, সেটা হলো স্যার আমি বিগত কয়েক বছর যাবতীয় ফাইবারে কাজ করতেছি। তো স্যার আমি এই সময়টাতে অনেকগুলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছি এবং ফাইবারে লেভেল 2 সেলার আমি একজন। তো স্যার আমার এই কাজগুলো কি আমার এসওপির ভিতরে আমি দিতে পারবো কিনা, বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স আর আন্ডার পড়বে কিনা? অবশ্যই দিতে পারবেন, না দিতে পারার কিছু নাই, বাট এমন যেন না হয় আপনি অ্যাপ্লাই করতেছেন এগ্রিকালচারের জন্য আর হচ্ছে দিতেছেন সাইবার সিকিউরিটির বা অপটিক্স এর কাজটা। সো মানে রিলেভেন্ট থাকলে অবশ্যই দিবেন, না থাকলে দিবেন না। জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আমরা আমার শেষ মনে করে হয় দিই স্যার আর নাকি? কারো কোনো কোশ্চেন নাই। স্যার আপনাকে হ্যাঁ, অনেক আপনাদের ধন্যবাদ। অনেক রাত হয়েছে, 12টা বাজে যাচ্ছে। স্যার আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েবিনারে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য। স্যার লাস্ট মুহূর্তে আপনার যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে পারেন, না আমরা হচ্ছে মিটিংটা শেষ করে দেব। না, কথা অনেক হলো। আমার মনে হয় ধৈর্য ধরতে হবে, এবং প্রতিযোগিতা হোক নিজের সাথে। ঠিক আছে, প্রতিযোগিতা এমন যেন না হয় আমরা অন্যের সাথে করতেছি, এবং টু বি অনেস্ট সায়েন্টিফিক ওয়ার্ল্ডে কাজটা যেন ইম্প্যাক্টফুল হয় সেটা চিন্তা করেন। যেহেতু বাংলাদেশে থাকলে যে স্বভাবটা হয়ে যায় আমাদের, মানুষকে দেখাইতে হবে আমার এতগুলো পেপার আছে, এতগুলো পাবলিকেশন আছে, এই আছে সেই আছে, এগুলো কোনো প্রয়োজন নেই। আপনি একটা কাজ করেন রিয়েলি ইম্প্যাক্টফুল, এবং ওই কাজ করতে যায় শিখেন। ঠিক আছে, সো ইয়া, ট্রাই টু বি রিয়েল। গুড লাক। ধন্যবাদ স্যার, সবাইকে শুভরাত্রি। আজকে আমাদের সেশনটা এখানে শেষ হলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।